গল্প ঈগল সন্ধি, তৃতীয় পর্ব। লেখনীতে ঝিলিক মল্লিক। হ্যাঁ, একথা আমি জানি, বুঝলে রজনী, রাজনীতিতে কিন্তু আমি এমনি এমনি আসিনি। আমার এত বছরের সাধ্য সাধনা, তীক্ষ্ণতা তোমার মতো একটা সাধারণ মেয়ের নিকট বিফলে গেলে আমার এসবের মূল্য কোথায়? শেষবার যখন আমার তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল সেদিনই তোমার চোখের ভাষা বুঝতে অসুবিধা হয়নি আমার। তবে তবে তুমি যা ভাবছ সেটা সম্ভব নয়। লেকের পাড়ের দিকে আরও সামনে এগিয়ে দাঁড়ালো শেরনিয়াবাদ। আজ সে সবসময়কার মতো সাদা পাঞ্জাবি পরেনি, বরং একটা কালো ট্রাউজার আর নেভি ব্লু রঙের ফুলো স্লিভ গেঞ্জি গায়ে জড়িয়েছে। হাতে সবসময়কার নিত্যসঙ্গী অ্যালবা মডেলের ঘড়িটা, বাম কানে সাদা রঙা ব্লুটুথ হেডফোন গুজে রাখা। বুকে হাত গুজে দুর্জয় আবারও বলল, আমার লাইফস্টাইল সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। সামনে থেকে আমার লাইফকে যতটা হাইলাইট করে দেখানো হয়, ইন্টারপোলে তার শতগুণ বেশি ডার্ক ইফেক্ট রয়েছে। থাকুক, তাতে কি? লাইফে ডার্ক ইফেক্ট থাকলে অপোজিটে হোয়াইট ইফেক্টও রেখে দিতে হয় প্রতিদ্বন্দ্বিতা স্বরূপ। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? রজনী, আমার প্রতি ন্যানো সেকেন্ডে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হয়, এই যেমন ধরো তোমার সাথে দেখা করতে এখানে এসেছি। হুট করে একটা গুলি এসে আমার বুকে অথবা কপালের ঠিক মাঝ বরাবর এসে বিঁধল। দুর্জয়ের শেষের কথাটুকু শুনে দুপা পিছিয়ে গিয়ে রেলিংয়ে হাত রেখে নিজেকে কোনোমতে সামলে নিল চৈত্র। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। চোখ চিকচিক করছে ওর। লেকের পাশের রোডসাইড স্ট্যান্ড লাইটের নীলচে আলোতে বোঝা গেল দুর্জয় হাসছে। চৈত্র ওর দিকে একনজরে তাকিয়ে থেকে বলল, এ ধরনের কথা আপনি বললেন কিভাবে? একটুও বুক কাঁপল না আপনার? আমি সত্যিই প্রস্তুত ছিলাম না এরকম একটা কথা শোনার জন্য। দুর্জয় মুচকি হাসল। ওর এই সামান্য হাসির তোড়ে যেন চৈত্রের হৃদয়ে অসহনীয় তোলপাড় ঘটাল। আমার লাইফটা এমনই। তোমাকে বোঝানোর জন্য জাস্ট এতটুকু উদাহরণ দিলাম মাত্র। কারণ তুমি ভীষণ নাছোড়বান্দা। আমি নাকচ করে দিলেও তুমি মানবে না। আমি সরাসরি কথা বলতেই পছন্দ করি। তাই যেদিনই আমি বুঝতে পেরেছি আমার মনে আপনার জন্য কোনো ফিলিংস ক্রিয়েট হয়েছে সেদিনই আপনাকে বলে দিতাম। শুধুমাত্র পরিস্থিতির জন্য কিছুটা দেরি হলো। আপনি ভাবতে পারেন, জাস্ট সামান্য একটু ফিলিংসের কথা এত দ্রুত জানানোর কোনো দরকার ছিল না। তবে আমার মনে হয় সবকিছুতে বেশি দেরি না করাই ভালো। আমি কিন্তু এখানে আপনার তরফ থেকে কোনো সিদ্ধান্ত শুনতে আসিনি। শুধুমাত্র নিজের মনের কথাটুকু জানান দিতে এসেছিলাম। আর আপনি হ্যাঁ বলুন বা না বলুন, আমি কিন্তু আপনার ছোট ভাইদের ভাবি হই। মেয়ে, তুমি আসলেই তো খুব নাছোড়বান্দা। বললাম আমার এসবে ইন্টারেস্ট নেই। না তোমাতে, আর না প্রেমে। আমার এই ডার্ক লাইফের সাথে আপাতত কাউকে জোড়াতে চাইছি না। কিন্তু আমি তো জোড়াবই। আপনি চাইলেও আর না চাইলেও। লেকের পাড়ে মৃদুমন্দ বাতাস বইছে। চারপাশে গাছপালায় ঘেরা। মূল শহুরে পরিবেশে এই এক স্থান যেখানে আসলে গ্রামবাংলায় অবস্থান করার ফিল পাওয়া যায়। বাতাসে হালকা এলোমেলো চুলগুলোকে হাতের সাহায্যে ঠিক করে নিল দুর্জয়। এই নীলচে আলোতেও ওর হাতঘড়িটা দারুণভাবে প্রজ্বলিত হচ্ছে। দুর্জয় চৈত্রের দিকে এক পা এগিয়ে গেল, তবে যথেষ্ট দূরত্ব বজায় রেখে। হাত নাড়িয়ে বলল, লুক রজনী, মনে করো তোমাকে আমার লাইফের সাথে জড়িয়ে নিলাম না চাইতেও। এরপর এরপর কি হবে জানো? এই নিয়মবদ্ধ পৃথিবীর স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী একটা না একটা টাইমে গিয়ে আমি তোমার মায়ে পড়ে যাব। তখন যে তুমি আমার মনে তোমার জন্য মায়া ক্রিয়েট করে সরে যাবে, এটা কি আমি মেনে নিতে পারবো? আমি কেন এরকম করব বলে আপনার মনে হলো? এরকম করার তো কোনো কারণ নেই। কারণ আছে। ইন ফিউচারে আমাকে আরও ভয়ঙ্কর রাজনৈতিক খেলায় নামতে হবে। এটাই আমার লাইফ। আমার পুরো লাইফ জুড়ে শুধু এবং শুধুমাত্র পলিটিক্স। এরপরে বাদবাকি সবকিছু। একটা টাইমে এসে তুমি হয়তো এসব পছন্দ করবে না। আমাকে প্রেশার দিবে পলিটিক্স ছেড়ে দিতে। অবশ্যই তোমার কথায় আমি পলিটিক্স ছেড়ে দিব না।
তখন তুমি আমাকেই ছেড়ে চলে যাবে। এরকমটা কি হতে পারে না? আমাকে সব মেয়েদের মতো ভাববেন না দুর্জয়। আমি আলাদা। সবার থেকে একটু হলেও ভিন্ন। আমার চিন্তাধারা ভিন্ন। হ্যাঁ, ছেলেমানুষের মা রামারি কাটাকাটিকে একটু ভয় লাগে। তাই বলে একটা মানুষের স্বপ্ন, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা আমার কখনোই হবে না। তবুও আমি তোমাকে আমার লাইফের সাথে জোড়াতে চাই না। আমার লাইফের সাথে তোমার নিজেকে জড়ানো মানে স্বেচ্ছায় আগ্নেয়গিরিতে ঝাঁপিয়ে পড়ার সমান। এমনিতেই আমার ফ্যামিলিকে প্রতি মুহূর্তে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। সেখানে তুমি বাড়তি ঝামেলা। আমি না হয় বাড়তি ঝামেলা হয়েই থাকলাম আপনার জীবনে। আচ্ছা শোনেন, আমার মোবাইল নাম্বার থেকে রাতে কল দিব। রিসিভ করবেন? করব না রিসিভ। আমার কাজ আছে রাতে। কেন? রাতে কি মহিষের জন্য ঘাস কাটতে যাবেন? নাকি ডাকাতি করতে যাবেন? সরো মেয়ে। তোমার সাথে কথা বললে নিজেকে অতিরিক্ত টকেটিভ মনে হয়। ভীষণ কথা পেঁচাও তো তুমি। এটা আমার স্বভাব। যাচ্ছি আমি। তোমার সাথে ফাও আলাপ করে 1 ঘন্টা সময় নষ্ট হলো আমার। আর হ্যাঁ, নিজের বাপের নাম্বার থেকে কল করে আর যেন ডিস্টার্ব করা হয় না বলে দিলাম। আসি। বাই। দুর্জয় লেক পার থেকে নেমে রাস্তার পাশে স্ট্যান্ড করে রাখা বাইকের দিকে এগিয়ে গেল। চৈত্র হাসল। দুর্জয় শোনেন। পেছনে হতে চৈত্রের ডাক শুনে দুর্জয় ফিরল। ভ্রুকুচকে বলল, আবার কি হয়েছে? প্রেমে পড়েছি আপনার। আর হ্যাঁ, আমার ভাবি ডাক শুনতে ইচ্ছা হচ্ছে খুব। আপনার ছোট ভাই ব্রাদারকে বলে রাখবেন যেন আমাকে ভাবি সম্বোধন করে। লাগাম ছাড়া মেয়ে মানুষ। লাগাম ছাড়া সুন্দর পুরুষও মানুষ। বিরক্তিতে মাথা নাড়িয়ে বাইকে উঠল দুর্জয়। চৈত্রের মুচকি হেসে বলা শেষ কথাটার কোনো জবাব না দিয়ে বাইক স্টার্ট করে চলে গেল। আজ বাসায় ফেরার পরে চরম অবাক হল চৈত্র। ওদের বাড়ির ড্রয়িং রুমে এক প্রকার বিরাট আসর জমে গেছে। চানাস্তা সহকারে সবাই হাসি ঠাট্টায় মেতেছে। চৈত্র সাইড ব্যাগ রাখতে রাখতে সবার দিকে তাকালো বার কয়েক। আনায়ার পাশে গিয়ে বসে ফিসফিস করে ওকে জিজ্ঞাসা করল, কি হয়েছে রে আনায়া? এত আনন্দ কিসের? কারো বিয়ে লাগলো নাকি? চৈত্রের প্রশ্নে কাচুমাচু হল আনায়া। আরও যেন জোরসড় হয়ে বসল, হাতের মাঝারি সাইজের নখ দ্বারা সোফার কাভার খামচে ধরল। বুবু, সবাই মিলা আমার আর চিত্রন দাভাইয়ের বিয়ে ঠিক করছে। এই 2 দিন বাদে শুক্রবারে বিয়ে। আমার ম্যাট্রিক পরীক্ষার পরে অনুষ্ঠান করে উঠায় নিয়ে আসবে। আনায়ার কথা শুনে চৈত্র হা হয়ে তাকিয়ে রইল সবার দিকে। এরকম একটা খবরের প্রত্যাশা করেনি সে। অপর পাশের সোফায় বসে থাকা তার প্রাণপ্রিয় ভাইয়ের দিকে তাকালো চৈত্র। চিত্রনের মুখের দিকে তাকানো যাচ্ছে না, যেন শ্রাবণের কালো মেঘেরা সব এসে জড়ো হয়েছে ওর চেহারায়। একমনে পায়ের নখ লক্ষ্য করে দেখছেও। অন্য কোনো দিকে ইচ্ছাকৃত তাকাচ্ছে না। সবার কথার মাঝে আড়ালে ইশারায় চিত্রনকে উঠিয়ে ছাদে নিয়ে গেল চৈত্র। ছাদের কার্নিশে দাঁড়িয়ে ওকে প্রশ্ন করল, তুমি এই বিয়েতে রাজি নও তা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি ভাইয়া। তবে এর কারণটা ধরতে পারছি না। বাবা মা তো এমনিতেই কয়েকদিন যাবৎ তোমার বিয়ের কথা বলাবলি করছিল। এটা তো অপ্রত্যাশিত নয়। আর আনায়ার সাথে বিয়ে, এটা একটু অসঙ্গতিপূর্ণ হলেও স্বাভাবিকভাবে দেখলে ঠিকঠাক লাগবে। তাহলে তোমার সমস্যা কি ভাইয়া? প্রথম কথা, আমার চাকরি নেই। বেকার যুবক আমি। নিজেই বাপের টাকায় চলি, বাপের হোটেলে খাই, মায়ের হোটেলে ঘুমাই। সেখানে বউ আনলে তার দায়িত্ব বর্তাবে আমার ওপর। আমি অবশ্যই চাইব না আমার বউকে আমার বাপমায়ের ঘাড়ে ঝুলিয়ে দিতে। বাবা মা আর কয়েকটা দিন কি দেরি করতে পারতো না আমার বিয়ের জন্য? আর দ্বিতীয়ত, আনায়া ইজ নট পারফেক্ট ফর মি। একথা আমি কাউকে বলতেও পারছি না। হ্যাঁ, কাজিন হিসেবে ও বেটার চলে, বাট বউ হিসেবে দিস ইজ নট। চৈত্র, তুই ইভেন সবাই একথা খুব ভালোভাবে জানে আনায়া বেশ ভীতু এবং ন্যাবা টাইপের মেয়ে। গাধি একটাও। সকালেও সোফায় বসে ওকে বললাম, আনায়া আমার চায়ের কাপটা একটু দে তো হাতে।
ও সোজা চাসহ কাপটা আমার গায়েই ঢেলে দিল। মানে লাইক সিরিয়াসলি? এরকম মেয়েকে বউ বানিয়ে আমি সংসার করব? আর ওর বয়সী বা কত? 17-18। আমার ইচ্ছা ছিল আমার থেকে কম করে হলেও 4-5 বছরের ছোট হবে, বুঝদার, স্ট্রং, বুদ্ধিমতী হবে, এরকম টাইপ মেয়েকে বিয়ে করব। এই বৈশিষ্ট্যগুলোর একটাও আনায়ার মধ্যে নেই। মোটকথা বিয়েটা আমার মনমতো হচ্ছে না। তবে কি আর করার? বাবা মা জোর করে গলায় কলসি বেঁধে দিচ্ছে। তো সেই কলসি নিয়েই আমাকে বুড়িগঙ্গায় ঝাঁপ দিতে হবে। না হলে তো আবার তাদের অসম্মান করা হবে কিনা। আর যেহেতু আমি তাদের টাকাই খাই, তাই তাদের সকল সিদ্ধান্তও আমাকে বিষ মনে করে হলেও গিলে নিতে হবে। একটানা কথাগুলো বলে ছাদ ত্যাগ করল চিত্রন। চিত্রনকে এই প্রথম কোনো বিষয় নিয়ে এত বেশি ওভার সিরিয়াস মনে হলো চৈত্রের। অবশ্য হওয়ারই কথা, যেখানে একটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ের কথা চলে আসে। মাসুদকে আজ নিজে বেড়ে খাইয়েছে তোষা। শেরনিয়াবাদ পরিবার যেন আজ বহুদিন বাদে আনন্দের জোয়ারে ভাসছে। তবে শান্তি নেই যেন দুর্জয়ের মনে। সে ভাবছে অন্য বিষয় নিয়ে। খাওয়ার টেবিলে বেশ কয়েকবার অন্যমনস্ক হয়েছে দুর্জয়। উপযুক্ত প্রমাণস্বরূপ জামিনে সে ছাড়া পেলেও আসামি ট্যাগ এখনও পুরোপুরিভাবে মুছে ফেলতে পারেনি তার শরীর থেকে। তার ওপর পিন্টুর পরিবারও বা তাকেই কেন এভাবে দায়ী করল, তার বিরুদ্ধে মামলা করল, সব প্রশ্নের উত্তর চাই দুর্জয়ের। মাসুদকে আজ নিজে বেড়ে খাইয়েছে তোষা। শেরনিয়াবাদ পরিবার যেন আজ বহুদিন বাদে আনন্দের জোয়ারে ভাসছে। তবে শান্তি নেই যেন দুর্জয়ের মনে। সে ভাবছে অন্য বিষয় নিয়ে। খাওয়ার টেবিলে বেশ কয়েকবার অন্যমনস্ক হয়েছে দুর্জয়। উপযুক্ত প্রমাণস্বরূপ জামিনে সে ছাড়া পেলেও আসামি ট্যাগ এখনও পুরোপুরিভাবে মুছে ফেলতে পারেনি তার শরীর থেকে। তার ওপর পিন্টুর পরিবারও বা তাকেই কেন এভাবে দায়ী করল, তার বিরুদ্ধে মামলা করল, সব প্রশ্নের উত্তর চাই দুর্জয়ের। আজ রাত 12টার পরপরই দুর্জয়কে আর ঘরে পাওয়া গেল না। পার্টি অফিসে যাওয়ার কথা থাকলেও প্রথমে নাজিমুদ্দিন তালুকদারের সাথে দেখা করে সেখান থেকেই এসেছে দুর্জয়। পথিমধ্যে ক্ষণিকের জন্য আরও এক জায়গায় গিয়েছিল সে। এতটা জার্নি করার কারণে মারাত্মক বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। পার্টি অফিসে প্রবেশ করতেই রাতুল এগিয়ে আসল। বাকিরা দক্ষিণের জঙ্গলাবেষ্টিত খোলা মাঠ প্রান্তরে ছোটখাটো পিকনিকের আয়োজন করতে ব্যস্ত। রাতুল দুর্জয়কে প্রশ্ন করল, আপনি কোথায় ছিলেন ভাই? আপনার তো 11টার মধ্যে আসার কথা ছিল। দুর্জয় সেন্টার টেবিলের ওপর পা ঝুলিয়ে বসতে বসতে বলল, কাজে গিয়েছিলাম একটু। তা কিসের আয়োজন চলছে অফিসে? বাইরে দেখে এলাম ওরা জটলা করে কিসব করছে। অথচ আমি কিছুই জানি না। তেমন কিছু না ভাই। ওই আপনার বের হওয়ার খুশিতে একটু পার্টিসার্টি হবে তাই। সবকিছু তুরান, নিশান, তরুণ, রবিনসহ আরও সবাই দায়িত্ব নিয়ে করছে। আমাকে বলেছে এখানে পাহারা দিতে, যেহেতু মেইন গেইট খোলা। আর সবাই বাইরে। কিছু কাগজপত্র আছে লকারে। ওগুলো যদি হারিয়ে যায় কারো অনুপস্থিতিতে। তাই আমি এখানে বসে আছি আর আপনার জন্য অপেক্ষা করছিলাম। এসব পার্টিসার্টির কোনো প্রয়োজন ছিল না রাতুল। আনন্দ করার সময় এখন নয়। সামনে কিন্তু ইলেকশন। দুর্জয়ের গম্ভীর, ভরাট কণ্ঠে বলা কথা সতর্কপূর্ণ দৃষ্টি যেন ভবিষ্যৎ কিছু একটার ইঙ্গিত দিল। রাতুল একপাশে এগিয়ে দাঁড়িয়ে চাপা কণ্ঠে বলল, ভাই আপনি অনুমতি দিলে একটা কথা বলি। বল। কি কথা? আসলে ভাই কথাটা না বলে পারছি না। অনেক দিন ধরে বলার চেষ্টা করছি আপনাকে। আপনার বন্ধু মুহিতকে আমার খুব একটা পছন্দ হয় না কোনোকালেই। তার চলন বলন, চাহনি বাহনি দেখলেই মনে হয় কোনো স্বার্থের জন্য আপনার সাথে আছে। আর সে আপনার ভালো চায় না, যে কোনো উদ্দেশ্যে আপনার খারাপ কিছু করবার জন্য প্যাচ লাগাইতে পারে। আমার কথায় কোনো ভুল থাকলে মাফ করবেন ভাই। কিন্তু মনের কথাগুলো আর মনে চেপে রাখতে পারলাম না। রাতুলের কথা শুনে অট্টহাসি দিল দুর্জয়। ওর হাসির তোড়ে ভীষণ অবাক হল রাতুল। সাথে দোতলা বিশিষ্ট পার্টি হাউসের বাইরের কোনো এক শিমুল গাছে এই নির্জন নিশীথে বসে থাকা প্যাঁচা বা বাদুরগুলোও হয়তো।
শুনশান নীরব পরিবেশে ডানা ঝাপটানোর শব্দে মুহূর্তের মধ্যে ভয়াবহ হয়ে উঠল মৃদুমন্দ পরিবেশ। রাতুল অবাক নয়নে দুর্জয়ের এই হঠাৎ অকারণে সন্নিগ্ধ হাসির সাথে মুহিতের আচরণের ব্যাপারে বলার সম্পর্কের সমীকরণ মেলাতে ব্যস্ত, ভীষণ ব্যস্ত। অথচ ও কোনোদিন ধরেই উঠতে পারেনি গোপনীয় সেই ব্যাপারটা, যেটা একান্তই দুর্জয়ের নিজস্ব ব্যাপার, যা সে ধরে রেখেছে দীর্ঘদিন ধরে নিজের মনের গহীনে, অথচ কাউকে বুঝতেও দেয়নি এতগুলো বছরে। হাসির তোর কমতে থাকে, ধীরে ধীরে তা মুচকি হাসিতে পরিণত হয়। দুর্জয় রাতুলের কাঁধে হাত রাখল শক্ত করে। আজ তোকে কিছু উপদেশ দিই, মনোযোগ দিয়ে শোন রাতুল। কখনো সখনো কাছের মানুষদের বিশ্বাস করতে হয়, সে অনিচ্ছাবশতই হোক। অথচ তুই তাদের আসল রূপ জানিস, কিন্তু তাদেরকে বুঝতে দিবি না, এতে করে তাদের রূপটা আরও ভালোভাবে খোলাসা হবে নিজের কাছে। যদি তুই তাদের আসল রূপটা জেনে তাদের কাছে ধরা দিস, তবে পরবর্তীতে তো তারা সতর্ক হয়ে যাবে। সহজে তাদেরকে ধরে ফেলতে পারবি না, তাই না? অনেক সময় যারা নিজেদেরকে খুব বেশি চালাক মনে করে তাদেরকে আরও বেশি চালাক হতে দিবি। যারা মনে করে তাদের চালাকি অন্য কেউ ধরতে পারবে না বা পারছে না, সবাই চোখে পট্টি বেঁধে আছে, তারা আসলে অতি চালাক না, ভীষণ বোকা, হাই লেভেলের গরু, গাধা। একসময় তারা নিজেরাই এমন চোরাবালিতে আটকে পড়ে যে সেখান থেকে আর বাঁচার পথ থাকে না। তাই সুযোগকে গুরুত্ব না দিয়ে মাঝেমধ্যে সময়কেও গুরুত্ব দিবি, বুঝেছিস? তাহলেই দেখবি জীবনে কেউ তোকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না। দুর্জয়ের কথা শুনে চরমভাবে বিস্মিত হল রাতুল। একের পর এক চমকপ্রদ কথাবার্তা শুনছে যেন সে। মোহিত গলায় বলল, তার মানে ভাই আপনি? বুঝলি রাতুল, তোদের দুর্জয় ভাইকে এত বছরেও তোরা ভালোভাবে চিনতে পারিসনি, শুধু আমার বাইরেরটাই দেখেছিস। আমি বাইরে সিংহ, খাপা, আহত বাঘ, যে শুধু গর্জন করতে জানে ভয়াবহভাবে, আর ভেতর থেকে ঈগল। শিকারী চোখে ঠান্ডা, মস্তিষ্কের ঈগল, যে নিজের শিকারকে ঘায়েল করে সময় সুযোগ বুঝে তীক্ষ্ণভাবে। মন দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে খেলতে হয়, বুঝলি? স্যালুট ভাই, আপনি আসলেই একজন যোগ্য নেতা। পার্টির সব লোক ভুল কিছু বলে না। ভাই এবার কি স্বতন্ত্রভাবে, নাকি আপনার দাদাজানের সিলমোহর করা দলের নামে? ভাবছি স্বতন্ত্রভাবেই। আজ বহুদিন বাদে আনন্দ উল্লাসে মেতেছে দুর্জয়ের দলের সব ছেলেরা। তাদের সাংগঠনিক সকল কার্যক্রম চলে বাংলো ধাঁচে তৈরি এই জায়গাটাতে। এটা একসময় ব্যবহার করত দুর্জয়ের দাদাজান হানিফ শেরনিয়াবাদ। দোতলা বিশিষ্ট বিল্ডিংয়ের পেছনে দিকে বড় দিঘি, এর দক্ষিণ প্রান্তে সুদূর বিশাল বড় মাঠ। মাঠের শেষ প্রান্ত হতেই শুরু হয়েছে বিশাল বড় জঙ্গল। এই অঞ্চলটা মূল শহরাঞ্চল হলেও বেশ কিছু কিছু স্থান জঙ্গলে ভরপুর। দলের ছেলেপেলেরা, যুগ্ম সম্পাদক, তত্ত্বাবধায়ক, অ্যাকাউন্টিং সেকশনের হেড থেকে শুরু করে সকলে আজ উপস্থিত। সচরাচর সবাই বিচ্ছিন্ন কাজে ব্যস্ত থাকে সবসময়। ওদের লিডার দুর্জয়ই ওদেরকে নির্দেশনা দেয় সকল কাজে। তবে আজ তারা সবাই একত্র হয়েছে, শেষ কবে সবাই এরকম কাজের বাইরেও একসাথে থেকে আনন্দ মজা করেছে সেসব নিয়েই আলোচনা চলছে ওদের মাঝে। তুরান সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। বাকি সবাই আসর জমিয়েছে। আসরের মাঝখানে বসে আছে দুর্জয়। ওর মুঠোফোনে একের পর এক ফোন আসছে। সাইলেন্ট রিভারে রেখে চুপচাপ গম্ভীর মুখে বসে রইল ও। আজমির মাঝখান থেকে বলে উঠল, ভাই আপনার ফোন আইছে। ওই যেই তো ডিসপ্লেতে শো করতেছে। আজমিরের কথায় সবার নজর গেল দুর্জয়ের দিকে। এমতাবস্থায় আজমিরের দিকে চোখ মুখ কঠিন করে তাকিয়ে আসর ছেড়ে উঠে দিঘির পাড়ের দিকে হাঁটা ধরল দুর্জয়। ওর যাওয়ার পানে তাকিয়ে থেকে আজমির সবাইকে জিজ্ঞাসা করল, সামান্য ফোনই তো আসছিল, তাই বলাতে ভাই আমার দিকে অমনে তাকালো কেন? যেন ওই জ্বলন্ত চুলায় চাপানো গ্রিলড স্টেকে রেখে আমাকে পুড়িয়ে ফেলবেন। আজমিরের কথাতে সকলের মধ্যে কানাঘুষা শুরু হলো। ঘটনা কি? দিঘির পারে নিরিবিলি স্থানে দাঁড়িয়ে ফোন রিসিভ করল দুর্জয়। 13টা মিস কল উঠে রয়েছে। দুর্জয়ের বুঝতে অসুবিধা হয়নি কে ফোন করতে পারে এ সময়ে।
ফোন কানে নিয়ে রুক্ষ স্বরে অপর পাশের মানুষটার উদ্দেশ্যে বলল, দেখছো ফোন রিসিভ করছি না, তার মানে নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছি। তবুও এতবার ফোন করছো কেন? ইচ্ছা হয়েছে তাই করেছি। আর আপনি কাজে ব্যস্ত আছেন, বসে বসে খোশগল্প করছেন ওদের সাথে, এটা ব্যস্ততা? 1 সেকেন্ড। হোয়াট? হাউ ডিড ইউ নো দেখেছেন? খুব বেশি অবাক হলে আপনার মুখ থেকে ফতাফত ইংরেজি বের হয়। বিষয়টা কিন্তু দারুণ। আর একটা কথা, আপনাকে কিন্তু কালো লুঙ্গি, সাদা স্যান্ডো গেঞ্জিতে সেই লাগছে। মুচকি হেসে কথাটা বলল চৈত্র। দুর্জয় আরও অবাক হল ওর কথায়। বেশ গরম পড়েছে আজ, তাই বাসায় পরিহিত চিকন সোনালি পার মেশানো কালোরঙা লুঙ্গি আর ওপরে স্যান্ডো গেঞ্জি স্মেত কালো শার্ট পরিধান করে এসেছিল ও। বর্তমানে সে স্যান্ডো গেঞ্জি এবং লুঙ্গি পরা অবস্থায় রয়েছে। কিন্তু এই মেয়েটা তার এখানকার খবর জানল কি করে? কোনো প্রত্যুত্তর না করে ফোন কেটে দিল দুর্জয়। ব্যাপারটা সে বেশ ধরতে পেরেছে। এখন জল কতদূর কি গড়িয়েছে তা বুঝতে আরও কিছুদিন সময় নিতে হবে তাকে। মনে মনে বলল, দুধগলা খাইয়ে এতদিন কোন কালসাপটাকে আমি পুষেছি সেটা দেখব এবার। হারামজাদা। মাসুদ আজ শহরের বাইরে যাবে, চট্টগ্রামের মিরসরাইতে। সেখানে একটা তাদের কোম্পানির একটা নতুন বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজের জন্য সে কিছুদিন তদারকির দায়িত্বে থাকবে। সেখানে তার থাকার মেয়াদ হয়তো মাস পেরিয়ে যেতে পারে। তোষা তার শাশুড়ির রুমে। আপাতত রোজানা বেগমের পায়ে তেল মালিশ করতে ব্যস্ত রয়েছে সে। কয়েকটা দিন থেকে রোজানা বেগমের শরীর খুব একটা ভালো যাচ্ছে না। একবার তো তার মুখ থেকে বেরিয়েই গিয়েছিল মরার কথা। তার শাশুড়ি রানী বেগমকে উদ্দেশ্য করে সেদিন বলছিলেন, আম্মা, আপনি যে শুধু বলেন আর বেশি দিন বাঁচবেন না। দেখা গেল নিজের ছেলের বউকেই কাফনের কাপড় পরা অবস্থায় দেখতে হলো আপনার। রোজানা বেগমের এমন কথায় নিজের ঘরের দরজা আটকে অনেকক্ষণ কান্নাকাটি করেছিলেন রানী বেগম। তার বিলাপে সারাবাড়ি যেন দুঃখ শোকের ছায়ায় মুড়িয়ে গিয়েছিল। শেষমেশ রোজানা বেগম বুঝিয়ে সুঝিয়ে তার শাশুড়িকে ঘর থেকে বের করে আনেন। এসব ঘটনার পরে রোজানা বেগমের খেদমতের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে তোষা। সাথে তার দাদিশাশুড়িরও। বাড়িতে কাজের লোকেরা রান্নাবান্না সহ অন্যান্য ছোটখাটো কাজগুলো করে। মৌরির মাও টুকটা সাহায্য করেন। আজ প্রায় মাসখানেক হতে চলল মৌরি ও তার মা এই বাড়িতে অবস্থান করছে। বাড়ির বাদবাকি সবকিছু তোষাকেই দেখতে হয়। ইদানিং তোষার ওপর কাজের প্রেশার যেন আরও বেড়ে গেছে। মাসুদের সাথে ঠিকমতো কথা বলার সুযোগও হচ্ছে না ওর। মনে মনে এতে যেন হাঁপ ছেড়ে বাঁচে তোষা। ভাবে, মাসুদের সাথে যত কম দেখা সাক্ষাৎ হবে ততই যেন শান্তিতে থাকেও। তুলনা তার ছোট চাচ্চুর সাথে সাথে তার কাজের জায়গায়, প্রেস ক্লাব, তার চাচ্চুর দাদার বন্ধু নাজিমুদ্দিন তালুকদারের বাড়িতে বেরিয়ে এভাবেই সময় কাটায়। তার স্কুলও গ্রীষ্মকালীন ছুটি। দুর্জয়ও খুব ব্যস্ত এই সময়টায়। ইদানিং সে কি কাজ করে, কোথায় যায় এসব বেশ চাপিয়ে রাখে। কাউকে বলে কয় না। সঙ্গত কিছু কারণে চিত্র ও আনায়ার বিয়ে সপ্তাহখানেক পেছানো হয়েছিল। আজ বৃহস্পতিবার। অনানুষ্ঠানিকভাবে চিত্র ও আনায়ার গায়ে হলুদ অনুষ্ঠিত হবে আজ। ছোটখাটোভাবে। শুধুমাত্র কাবিন করে রাখার জন্য অল্প কিছু নিকটাত্মীয়দের আমন্ত্রণ করা হয়েছে এই বৈবাহিক অনুষ্ঠানে। স্থান ও সময়গত কারণে চৈত্রদের বাড়িতে থেকেই সবকিছু হচ্ছে। তুহিন খন্দকারের তেমন বিশেষ কোনো প্রভাব কিংবা প্রতিক্রিয়া নেই এই বিয়েতে। বরাবরই ভীষণ নির্জীব প্রকৃতির মানুষ তিনি। সবকিছু থেকে বিচ্ছিন্ন থাকতেই যেন বেশি ভালোবাসেন। তার ভাবভঙ্গিতে প্রকাশ পায় স্কুল ও এই কেন্দ্রিক সকল বিষয়বস্তুই যেন তার জীবনের বিশালতায় বিরাজমান। বাদবাকি সবকিছু নিসর্গশোভা। তাতে নেই কোনো আগ্রহ। সংসার জীবনে বড়ই অনীহা তার। মাঝেমধ্যে তার কিছু অকাজে এমনটা প্রমাণ হয়। এই যেমন চিত্রনের বিয়েতে মা বউয়ের বলা সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন, সহায়তা করছেন, তবে আগ বাড়িয়ে কিছু করছেন না। আবার মাঝেমধ্যে তাকে ভীষণ আমোদপ্রিয়, রসিক মানুষ বলে মনে হয়।
ছেলেমেয়েদের সাথে আড্ডা দিয়েই কাটে প্রায় সন্ধ্যা। বিশালকায় বসার ঘরের সামনের উঠান প্রান্তে চৈত্রদের পুরনো আমলের তার পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন স্বরূপ সংরক্ষিত ছোট চারকোনা চৌকিটা আনা হল। চৌকিতে বসিয়ে চিত্রনের গায়ে হলুদ সম্পূর্ণ হবে। ওদিকে ছাদে মহিলাদের তদারকিতে আনাকে হলুদ দেওয়া হবে। চিত্রন লোকজনকে ফাঁকি দিয়ে কিছুক্ষণের জন্য নিজের ঘরে এসেছিল। তখনই অনিমা আর চৈত্র আসলো ওর ঘরে। অনিমা চিত্রনের পাশে গিয়ে বসলেন। ছেলের কাঁধে হাত রেখে বললেন, দেখো বাবা, আমি জানি হুটহাট আমাদের এই সিদ্ধান্তে তুমি নারাজ। তবে তুমি এটা নিশ্চয়ই বিশ্বাস করো যে তোমার মা কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। মা, আনায়ার বিয়ের উপযুক্ত বয়স হয়নি। আমার বয়সের সাথে ওর বয়সের সামঞ্জস্যতা নেই। তাছাড়া আমি এখনো বেকার। তোমরা কি করছো এসব আমার সাথে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে যেন কোনো স্বপ্ন দেখছি। ঘুম ভাঙলেই স্বপ্নও মিথ্যে হয়ে যাবে। ছেলের কথায় একটু নড়েচড়ে বসলেন অনিমা। আলতো করে জড়িয়ে ধরলেন ছেলেকে। গায়ে জড়ানো গামছা দিয়ে ওর ঘর্মাক্ত মুখমণ্ডল মুছে দিতে দিতে বললেন, তুমি বেকার আছো আজ, দুদিন পর হয়তো নাও থাকবে। তাছাড়া এই বিয়ের ঝামেলা মিটে যাওয়ার 1 সপ্তাহ পরে ঢাকা যাবে তুমি চাকরির ইন্টারভিউ দিতে। ইতস্তত করল চিত্রন। ঝাড়া গলায় বলল, কিন্তু মা, চৈত্রের বান্ধবী সুধা আমাকে পছন্দ করত। ওকে আমি রিজেক্ট করেছি একথাও তুমি জানো, কিন্তু কেন এমনটা করেছি সেটা জানো। ও খুবই ভীতু প্রকৃতির মেয়ে। আর ভীতু, হাবলা স্বভাবের মেয়েমানুষ আমার মোটেও পছন্দ নয়। খাট ছেড়ে উঠে যেতে যেতে ছেলের কথা শুনে কিছু মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়লেন অনিমা বেগম। নরম মূর্তি থেকে সহসা কঠিন চেহারা ধারণ করলেন। আর একটাও কথা নয়। আমি চাইছি না তোমার দাদিমা কোনো অশান্তি করুক এসব নিয়ে। তার জন্যই এসব করা। আল্লাহ জানে হুট করে কি হয়েছে তার। এই বিয়েটার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। যাও নিচে গিয়ে হলুদ সেরে নেও বাপজান। আমার আব্বা ভালো। জেদ ধরে আর বসে থাকে না। তুমি আমার আব্বা না। মায়ের শেষের কথাগুলো শুনে মুহূর্তের মধ্যে মন গলে গেল চিত্রনের। গায়ে হলুদের জন্য নিচে চলে গেল। চিত্রনের অগোছালো রুমটাকে গুছিয়ে দিয়ে দরজা আটকে ব্যালকনিতে দাঁড়ালো চৈত্র। মুঠোফোন হাতে নিল। গত 2-3 ঠিকমতো ফোন হাতে নেওয়ার সময়ও পায়নি সে। দুর্জয়ের সাথে শেষ কথা হয়েছে মঙ্গলবার রাতে। তাও 5 মিনিটের জন্য। চৈত্র একটা ছোট্ট মেসেজ পাঠিয়েছিল ওকে। হুট করেই ওই রাতে ছন্দপদ্য মাথায় আসে ওর। তাই দেরি না করে সেটা দুর্জয়কে পাঠিয়ে দেয়। সবকিছু ভেঙে যাক। এই শহরের কত শত গল্পগুলো ভুলে যাক লোকে। তবু আপনার আমার নামহীন সম্পর্ক চির দীর্ঘশ্বাস হয়ে রয়ে যাক শ্লোকে। চৈত্র ভেবেছিল তার এই মেসেজের বিপরীতে প্রেমিক সুলভ কথা বলবে দুর্জয়। তাকে প্রশ্রয় দেবে হয়তো। তবে চৈত্রকে ভুল প্রমাণ করে দিল দুর্জয়। ওর এই মেসেজের বিপরীতে ছোট্ট করে রিপ্লাই মেসেজ করল, এসবের মানে কি? রাগ অভিমানে ফোন এরোপ্লেন মুডে 2 দিন রেখে দিয়েছে চৈত্র। তবে সে জানে দুর্জয় মনের ভুলেও ওকে কল বা মেসেজ করবে না। তবে সে কার জন্য দেখায় এমন অভিমান, যে অভিমানের কোনো মূল্য নেই? একথা ভেবেও অভিমান হয় চৈত্রের। ইদানিং কারণে অকারণে সে অভিমান করে দুর্জয়ের ওপর। যেই অভিমানের কোনো ব্যাখ্যা নেই। 2 দিন ঠিকঠাক ঘুমও হয়নি ওর। চোখের নিচে কালি পড়েছে। কারো সামনে এসব বললে নির্ঘাত ওকে পাগল বলবে। বলবে, পাগল হয়েছ। সামান্য স্বল্প পরিচিত একজন মানুষের জন্য তুমি নির্ঘুম রাত কাটাও। চোখের জল বিসর্জন দাও। তখন হয়তো চৈত্র বলতো, লোকে পাগল বলুক, মাতাল বলুক, তবুও তো আমি তারই জন্য। মনে মনে এসব কথা ভেবে হাসে চৈত্র। ভাবে দুর্জয়কে ফোন করবে আজ। তবে তা আর হয়ে ওঠে না। আরও 2 দিন না হয় সে নেটওয়ার্কের বাইরেই থাকুক। এই পাষাণ লোকটার সাথে তার যোগাযোগ বিচ্ছিন্নই থাকুক। এই লোকটার সাথে কথা বললেই বরং আরও চিনচিনে ব্যথা অনুভব হয় বুকে। তবুও চৈত্রের এই অনুভূতিই চায়।
লোকটার সাথে তার সম্পর্ক কেমন যেন একটা মধ্যম পর্যায়ে। আগেও কিছু নেই, পিছেও কিছু নেই। অতীত ফাঁকা, ভবিষ্যৎ অন্ধকার, শুধু বর্তমানে কিঞ্চিত যোগাযোগ। দুর্জয়কে সে যখনই ফোন করে বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত পাওয়া যায়। না হয় কল ধরে বলে অমুক মিটিংয়ে আছি, দাদাজানের বাসায় এসেছি, পার্টি হাউজে আছি, নমিনেশনের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে। মোটকথা সে নানান রাজনৈতিক ব্যস্ততা দেখায়। হয়তো সময় হলেও সেটা হয় রাত 1টার পরে। চৈত্র কোনোকালেই রাত 11টার পরে জেগে থাকত না, কিন্তু দুর্জয়ের সাথে কথা বলার জন্য প্রায় মধ্যরাত অবধি জেগে থাকে সে ইদানিং। চৈত্র ফোনটা রেখে দেয়। এই সময়ে দুর্জয় সেরনিয়াবাদকে আর ফোন করা হয়ে ওঠে না। তড়িঘড়ি করে ছাদে চলে যায় ও। গায়ে হলুদের সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে রাত 9টা নাগাদ ক্লান্ত শরীরে নিজের ঘরে এসে বিছানায় গায়ে লেয়ে দিল। বাড়িতে বেশ কিছু আত্মীয়রা রয়েছে। তাদের রাতের থাকার ব্যবস্থা করা হয়েছে বিশাল ড্রয়িংমে শতরঞ্জি বিছিয়ে। আনায়া আজ তার মায়ের সাথে গেস্ট রুমে শোবে। দুজন আনুমানিক বছর 12-র বাচ্চা মেয়ে চৈত্রের রুমে চলে আসলো বালিশ নিয়ে। ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে ফোন হাতে ছাদে চলে গেল চৈত্র। রাত এখন 12:30। দুর্জয়ের নাম্বারে বেশ কয়েকবার কল করার এক পর্যায়ে ফোন রিসিভ করেও। কি হলো? কি সমস্যা আপনার? ফোন রিসিভ করতে এত দেরি করলেন কেন? কপট মেজাজ দেখিয়ে কথাগুলো বলল চৈত্র। ওপাশ থেকে দুর্জয়ের গলার স্বরও মারাত্মক রুক্ষ। বোঝা যাচ্ছে বেশ রেগে আছে। চৈত্রের প্রশ্নের বিপরীতে উল্টো প্রশ্ন করল। তোমাকে এসব প্রশ্নের উত্তর দিতে যাব কেন? কে তুমি? আমি? আমি কে? কেউ না আমি। আপনার মতো কঠিন হৃদয়ের পাষাণ লোকের জন্য কেউ হয়ে উঠতে পারবো না বোধ হয়। এত নিষ্ঠুর কেন আপনি? শোনো মেয়ে, তুমি আমাকে যতটা নিষ্ঠুর ভাবো তার থেকেও ধারণাতীত পরিমাণ নিষ্ঠুর আমি। আর আমার এই হার্টলেস হৃদয়ে কেউ জায়গা করে নিতে পারে না সহজে। তুমি আমার মনে কখনোই অবস্থান করবে না। সুতরাং এসবে ইন্টারেস্ট না রেখে পড়াশোনা, ক্যারিয়ারে মনোযোগ দাও। আর একটা ভদ্র, সভ্য ছেলে দেখে বিয়ে করে নেও। দুর্জয়ের কথা শুনে হাসল চৈত্র। ফোনের ওপাশ থেকে মৃদু হাসির ঝংকার কানে গেল দুর্জয়ের। মুহূর্তের জন্য হৃৎস্পন্দন থমকে গেল ওর। পরমুহূর্তেই আবার স্বাভাবিক। সেই কাঠখোট্টা নেতা দুর্জয় সেরনিয়াবাদ। চৈত্রের কণ্ঠস্বর শোনা গেল। ভদ্র, সভ্য বিয়ে করার কথা বলছেন না? তাহলে চোখের সামনে তো আপনিই আছেন। আপনাকেই না হয় বিয়ে করে নেব। শোনো মেয়ে, তুমি আমাকে যতটা ভদ্র সভ্য ভাবো ততটা ভদ্র সভ্য নই আমি। আমি ভীষণ রকমের অসভ্য, অভদ্র, যা তোমার ধারণারও বাইরে। আমি বিশ্বাস করি না আপনার এসব বুজরুকি কথা। এসব বলছেন যাতে আমি আপনার থেকে দূরে সরে আসি, তাই না? স্কুল, কলেজ, ভার্সিটি লাইফে 50-এর বেশি রিলেশন ছিল আমার। তাদের প্রায় প্রত্যেকটা মেয়ের ঠোঁটের ছোঁয়াই আমার ঠোঁটে লেগে আছে। ও শুধু ঠোঁটে না, বুকেও কিছু কামড়ের চিহ্ন আছে। লাস্ট 2 ইয়ার আগে একটা মেয়ের সাথে ইন্টিমেন্ট হয়েছিলাম। এখন অবশ্য রাজনীতির খাতিরে ওসব বাদ দিয়েছি। মুচকি হেসে কথাগুলো বলে দুর্জয়। চৈত্রের হাত পা কাঁপছে দুর্জয়ের এসব কথা শুনে। তবে অবিশ্বাস্য মনে হচ্ছে ওর। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মিথ্যা বলছেন আপনি, তাই না? আমি বিশ্বাস করি না এসব। হোয়াটসঅ্যাপে তোমাকে কিছু পিক পাঠাবো, দেখে নিবে। আমার বুকে বিভিন্ন মেয়েদের কামড়ের চিহ্ন। তবুও যদি অবিশ্বাস্য মনে হয় তাহলে তোমার ভাইয়ের কাছে শুনো। এককালে অবশ্য আমরা বেশ ভালো বন্ধু ছিলাম, তাই ও আমার ব্যাপারে সবকিছু জানে। তারপরও যদি বিশ্বাস করতে না পারো তবে বলবো তুমি নির্বোধ, বোকা, হাবলা একটা মেয়ে। যতটা স্ট্রং তুমি দেখাও তার থেকেও শতগুণ বোকা। হা হা হা। চৈত্র নিশ্চুপ, স্তব্ধ, বাকরুদ্ধ। কিছু বলার শক্তি নেই। এই ধরনের কথা সরাসরি শুনতে সে অভ্যস্ত নই সে। তবে তার অভিজ্ঞ মস্তিষ্ক দুর্জয়ের কথাবার্তা শুনে এতটুকু ধরতে পারছে যে দুর্জয় এসব ব্যাপারে পারদর্শী। যথেষ্ট জানে।
দুর্জয়ের এসব কথাতে অন্তত এতটুকু বিশ্বাস করতে বাধ্য চৈত্র। তবুও অবাধ্য মন মানতে চাইছে না। দীর্ঘশ্বাস ফেলল ও। দুর্জয় ওকে জিজ্ঞাসা করল, বাই দ্য ওয়ে, তোমার পেয়ারি ভাই কিন্তু তার বিয়েতে দাওয়াত দিল না। বর্তমানে যেমন শত্রুতাই হোক, একটা সময়ে তো ও আমার দোস্ত ছিল। সে যাই হোক, বন্ধুত্বের খাতিরে না হলেও শত্রুতার খাতিরে তো অন্তত দাওয়াত দিতে পারত। তাকে বলো, তার শত্রু কিন্তু এতে মাইন্ড করেছে অনেক। আপনি কিভাবে জানলেন ভাইয়ার বিয়ের কথা? বাহ, আমার এক শত্রুর বিয়ে, আর আমি জানব না? ওকে রাখছি। তোমার সাথে অনেক কথা বলে ফেলেছি। বেশ সময় নষ্ট হয়ে গেছে আমার। বাই। দুর্জয় ফোন কেটে দেওয়ার মিনিট দুয়েকের মধ্যে টুংটাং শব্দে হোয়াটসঅ্যাপে কিছু মেসেজেস আসলো দুর্জয়ের নাম্বার থেকে। সেগুলো সিন করতেই ঠোঁট ফুলে উঠল চৈত্রের। চোখের পাতা কাঁপতে শুরু করল। ফোন স্ক্রিনে কয়েকটা ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। দুর্জয়ের খোলা লোমশ বুকের ছবি। ছবিতে দুর্জয়ের চেহারাও স্পষ্ট। ওর বুকের বাপাশে কয়েকটা গভীর চিহ্ন। মনে হচ্ছে কেউ ভয়াবহভাবে আঘাত দিয়েছে। গোলাকার, অস্পষ্ট। চৈত্র বিভ্রান্ত হল, বহুদিন আগের মেয়েমানুষের কামড়ের চিহ্ন কি এখনো থেকে যায় নাকি? খুঁতখুঁতে মনে সন্দেহের দানা বাঁধল ওর। তখনই টুং করে মেসেজ আসলো দুর্জয়ের। এখন বিশ্বাস হয়েছে তো আমি কতটা ক্যারেক্টারলেস। আমার সাথে রিলেশনশিপে গেলে তোমাকেও বিয়ের আগেই বাসর সারতে হবে। তুমি নিশ্চয়ই ওইসব মেয়েদের দলে নও। সুতরাং আমাকে ছেড়ে কোনো ভদ্রলোককে দেখো। চৈত্র ওর মেসেজের কোনো রিপ্লাই দিল না। ফোনটা টেবিলে রেখে বালিশ হেলান দিয়ে বসল। শুক্রবার জুম্মা বাদে চিত্রন ও আনায়ার বিয়ে। ঘরোয়া পরিবেশে সবকিছুর আয়োজন হচ্ছে। স্থানীয় কাজী অফিসের কাজী ও রেজিস্ট্রির লোক এসেছে মাত্র। চিত্রন অনেকক্ষণ হল তার বাবার সাথে সোফায় বসে আছে। আনায়াকেও মাত্র নিয়ে আসা হয়েছে। আসা অবধি একবারের জন্যও মুখ তোলেনিও। বিয়ের সময়টাতে আনায়ার বাবাকে ভিডিও কলে রাখা হয়েছে। প্রায় ২০-৩০ মানুষের উপস্থিতিতে চিত্রন ও আনায়ার বিয়ে সম্পূর্ণ হল। আনিকা বেগম সবাইকে জানালেন আগামী মঙ্গলবারে তারা তাদের বাড়িতে ফিরে যাবেন আনায়াকে নিয়ে। এরপর ওর এসএসসি পরীক্ষা শেষে স্থায়ীভাবে এ বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। চৈত্র চিত্রনের ঘর হালকাভাবে গোছগাছ করে আনায়াকে রেখে গেল। এটা তার দাদির কথা। বিয়ের পরে নতুন বউতে তার স্বামীর সাথেই থাকতে হবে ৩ দিন। চৈত্র যখন আনায়াকে এ ঘরে রেখে যাচ্ছিল তখন থেকে আনায়া কেঁপে উঠছিল। আর কাঁদছিল। আনায়া কখনো তার মায়ের মুখের ওপরে তর্ক করেনি। সেই হিসেবে তার অমতে এই বিয়ে নিয়েও কোনো কথা বলার সুযোগ কিংবা সাহস পায়নি সে। চৈত্র চলে যাওয়ার সময়ে ওর ওড়নার আঁচল ধরে টেনে কাঁদতে কাঁদতে বারংবার আনায়া বলছিল, আমি তো এই বিয়ে করতে চাই নাই বুবু। আমি পড়াশোনা করতে চাই। আমার স্বপ্ন একদিন বড় একজন ডাক্তার হব। আম্মা আমার সাথে কি করলো এইটা? আমার স্বপ্ন আর পূরণ হবে না। কে বলেছে তোর স্বপ্ন পূরণ হবে না? অবশ্যই হবে। বিয়ে হয়েছে বলেই তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে নাকি? এসএসসির পরে তোকে এখানকার সবচেয়ে ভালো কলেজে ভর্তি করিয়ে দিতে বলবো ভাইয়াকে। চৈত্র আশ্বস্ত করেছিল আনায়াকে। ওর কান্না দেখতে পারছিল না আর। তাই যত দ্রুত সম্ভব ঘর থেকে বের হয়ে এসেছে। মনে মনে ভাবল, তার খালা আর দাদিমার একগুঁয়েমি ইচ্ছার কারণে একটা নিষ্পাপ ফুলের জীবনটা অর্ধেক নষ্ট হয়ে গেল। নিজের খালাকে ধিক্কার জানালো। একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে লোভের বশবর্তী হয়ে নিজের মেয়ের জীবন নিজ হাতে শেষ করে। এসব তার খালাকে না দেখলে আধুরাই রয়ে যেত। ঘড়ির কাঁটায় রাত 12:30 পেরিয়েছে। পার্টি হাউসের গোল সেন্টার টেবিলে মাথা রেখে চেয়ারে বসে আধঘুম দিচ্ছে দুর্জয়। হাতের কাছে পড়ে আছে মোটা ডায়েরি, ভেজেন্ট পেপার, এন্টিক্স কলম আর কিন্তু কাগজপত্র ছড়ানো ছিটানো। ডায়েরিতে অর্ধেক লেখা পড়ে রয়েছে। ছিপি খোলা কলমটা দুর্জয়ের হাতে আলগোছে রাখা আছে। ঘুমন্ত, বিধ্বস্ত ক্লান্ত দুর্জয়কে সদ্য মৃদু প্রস্ফুটিত কাননের ন্যায় দেখাচ্ছে।
বাইরের বারান্দায় বসে আড্ডা দিচ্ছে 4-5 জন। দুর্জয় বলেছিল সে একটু নিরিবিলিতে কাজ করতে চায়, তাই কেউ আর ভেতরে এসে বিরক্ত করেনি ওকে। সবেমাত্র হলরুমের বাইরের বড় বারান্দা ডিঙিয়ে ভেতরে প্রবেশ করেছে নিশান আর রাতুল। ওদেরকে দুর্জয় পাঠিয়েছিল উপজেলা পরিষদে কিছু বিষয়ে খোঁজ খবর নিতে। নিশান ও রাতুল এখান হতে বেরিয়েছিল রাত 9টার দিকে। উপজেলা পরিষদে পৌঁছাতে সময় লাগে আধ ঘন্টা। বাইকে যাওয়া হয় আশা করে 1 ঘন্টার ব্যবধানে, আরও 2.5 ঘন্টা সময়ের মধ্যে ওরা দুর্জয়ের দেওয়া কাজ সম্পূর্ণ করে আসতে পেরেছে বলে দুজনেই বেশ খোশমেজাজে রয়েছে। নিশান সেন্টার টেবিলের সামনে যেতেই ঘুমন্ত দুর্জয়কে ডেকে তুলতে উদ্যত হল, কিন্তু ওকে থামিয়ে দিল রাতুল। ওর কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, কি করছিস? দেখছিস না ভাই ঘুমাচ্ছেন? এখন ডাকিস না। কিন্তু ভাইকে খবরটা জানানো তো জরুরি রাতুল ভাইয়া। সে পরে জানালেও সমস্যা নেই। ভাই সারাদিন এত কাজকর্ম সামলে রাত 12টার পরে একটু ঘুমিয়ে আবার 2-3টের দিকে জেগে যান, আবারও কাজে লেগে পড়েন। সেখানে আমরা বাইকে করে এখানে ওখানে ঘুরে ফিরে কয়েকটা ইনফরমেশন কালেক্ট করেই ভাবি কত কাজই না উদ্ধার করে ফেলেছি। এটা বুঝতে চাই না যে ভাইও একজন রক্তমাংসে গড়া মানুষ, তারও আবেগ অনুভূতি অনুভব থাকতে পারে। দেখ, ভাইয়ের মুখের দিকে তাকা, কি মারাত্মক ক্লান্ত লাগছে ভাইকে। মনে হচ্ছে গত কয়েক বছরে ঠিকমতো ঘুমানি না। আসলেও কিন্তু তাই, অথচ আমরাই তেমন লক্ষ্য করেও করি না। আপনি ঠিক বলেছেন ভাইয়া। যদিও ভাইয়ের বাবা এই দলের সকল ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে সাপোর্ট করেন, বাজেট এপ্রুভ করেন, দলের সকল পলিটিক্যাল ডিপার্টমেন্টের হেড, গতানুগতিক দিক থেকে নাজিমুদ্দিন দাদুকে ধরা হলেও সব পরিশ্রম করতে হয় ভাইকেই। ভাই যে এত কষ্ট করছেন এর সুফল কি মিলবে না তার? কাঙ্ক্ষিত চাওয়া প্রাপ্য না হলে ভাইয়ের এত বছরের সাধনা পরিশ্রম সবকিছুই তো বৃথা। আমি অন্তত ভাইয়ের হার জীবিত থাকতে মেনে নিতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি ভাইয়ের হার দেখার আগে আমার মৃত্যু হোক। ছি ছি, অমন কথা বলতে নেই নিশান। ভাই কখনো হারতেই পারেন না। ভাইয়ের হার মানে আমাদেরও হার। তাই ভাইয়ের জিতের জন্য জান কুরবান করে দিতেও রাজি। আচ্ছা নিশান শোন, চল আমরা বাইরে গিয়ে ওদের সাথে কিছুক্ষণ বসি, আড্ডা দিই। তারপর ভাইয়ের ঘুম ভাঙলে সকল কথা তাকে বলা যাবে। রাতুল ও নিশান নিঃশব্দে বাইরে এসে ফাঁকা দুটো বেতের চেয়ার দখল করে হেলান দিয়ে বসে, বেশ আয়েশি ভঙ্গিতে। সামনে ফ্লাক্স থেকে 2 কাপ কফি ঢেলে নিল দুজনে। উপস্থিত সবাই চুপচাপ ছিল বেশ। কফির মগে রাতুল আর নিশান চুমুক দিয়েছে, তখনই তুরানের কণ্ঠস্বর শোনা গেল সামনাসামনি চেয়ারটা থেকে। রাতুল ভাই একটা প্রশ্ন করি। বলেই রাতুলের অনুমতির অপেক্ষা না করে গড়গড়িয়ে ফিসফিস শব্দে বলতে লাগল তুরান। দুর্জয় ভাই কি স্কুল কলেজ আর ভার্সিটি লাইফে অনেক মেয়েদের সাথে রিলেশন করত? তাদের অনেকের সাথে ইন্টিমেন্ট হয়েছিল। আপনি এ বিষয়ে কিছু কি জানেন? রাতুলের মুখ থেকে কফি ছিটকে মার্বেল খচিত মেঝেতে গিয়ে আছড়ে পড়ল। ভয়ানক অবাক ও বিস্ময়সূচক চাহনিতে ও তুরানের দিকে তাকাল। আর উপস্থিত বাকি সবাই ওর দিকে তাকিয়ে, যেন সবাই তুরানের করা এই প্রশ্নের উত্তর রাতুলের কাছ থেকেই আশা করছে। বোঝাই যাচ্ছে ইতিমধ্যে এখানে কিছুক্ষণ পূর্বে বলা তুরানের কথাগুলো নিয়ে আলোচনা বৈঠক হয়ে গেছে। বর্তমানে মুহিত ব্যতীত রাতুলি দুর্জয়ের খুব ঘনিষ্ঠ। ও দুর্জয়কে অনেক বছর আগে থেকেই চেনে, যখন দুর্জয় রাজনীতিতেও প্রবেশ করেনি। সেই সময়কার চেনাজানা এমন অনেক কিছুই রাতুল দুর্জয়ের ব্যাপারে জানে যা বাকিরা সবাই জানে না। এজন্য মাঝেমধ্যে রাতুলের ভীষণ গর্ববোধ হয় যে তাদের দলের লিডারকে তার থেকে ভালো কেউ জানে না, যতটা সে জানে। তবে আজ ভীষণ আফসোস এবং দুঃখবোধ হচ্ছে রাতুলের, যে সে এদেরও পূর্ব হতে দুর্জয়কে জানে।
নতুবা এরা সবাই মিলে ওকে জেকে ধরে এমন উদ্ভট প্রশ্ন কেন করবে? যে ধরনের কথাবার্তা, ভাবনা সে তার লিডারের সম্পর্কে ভাবতেই পারে না। চিত্রন নিজের ঘরে এসেই শটান বিছানায় শুয়ে পড়ল। হাত বাড়িয়ে গুটিসুটি মেরে বসে থাকা আনায়ার দিকে একটা বই এগিয়ে দিল। রুমের হালকা ডেকোরেশন করা হলুদ বাতিগুলোর আলোতে বইয়ের নামটা জ্বলজ্বল করতে লাগল। চকচক করে উঠল আনায়ার চোখ দুটো। প্রফুল্ল চিত্তে আনায়া বলে উঠল, ব্যোমকেশ সমগ্র। হ্যাঁ, তুই নাকি সব বই বাড়িতে রেখে এসেছিস? তাই আমার এক বন্ধুর কাছ থেকে ৩-৪ দিনের জন্য এটা ধার করে আনলাম। জানি উপন্যাসের বইয়ের মাঝে ডুব দিলে তোর আর অন্য কোনো দিকে ধ্যান থাকে না, তাই এটা এনেছি তোর জন্য। আপাতত ৩-৪ দিনের জন্য এটায় ডুব দিয়ে আমাকে শান্তিতে থাকতে দে। আর মা, খালা, দাদিমা কেউ যদি জিজ্ঞাসা করে বাসরঘরে তোর সাথে ভালোভাবে কথা বলেছি কিনা, তাহলে তাদেরকে বলবি যে সারারাত তোর হাত ধরেই বসেছিলাম, তোর কাছ থেকে একটুও নড়িনি। বুঝেছিস? এই কথা বলবি, ঠিক আছে? তাহলে পরের বার এখানে আসলে তোকে তোর পছন্দের অনেকগুলো বই কিনে দেব। আনায়া খুশিতে মাথা নাড়াল। চিত্রন যা বলেছে তা সে অবশ্যই করবে। কারণ উপন্যাসের বইয়ের সান্নিধ্য পেলে ও জগতের সর্বোচ্চ দুঃখতত্ত্ব ভুলতেও রাজি। সামান্য কারচুপি পূর্ণ কথাতে যদি সে অনেকগুলো বই পেয়ে যায় তবে ক্ষতি কি? ফোন হাতে নিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল চিত্রন। আনায়ার বইয়ের মাঝে ডুব দেওয়ার বিষয়টা একবার লক্ষ্য করে ফোন স্ক্রোল করতে লাগল। বিড়বিড় করে বলল, ও আসলেই একটা গাধি। আমি একটা বই দিলাম আর অমনি আমার কথা মেনে নিল। কোথায় নিজের বউ হওয়ার অধিকার ফলাতে আসবে তা না। বলদের ঘরের বলদ। বিশ্বনাদান একটা। যাই হোক, আমি এসব কি ভাবছি? লাল পানিটানি তো কিছু খাইনি। ধুরু। রাতুলকে বেশ ভালোভাবেই চেপে ধরেছে সবাই। কেননা দুর্জয়কে তারা চেনে, তবে শুধুমাত্র তার বাইরের জগৎটাকে। একজন নেতা হিসেবে, যে কিনা তরুণ রাজনীতিবিদ হিসেবে যথাযথভাবে পরিপক্ক। তবে তরুণ বললেও ভুল বলা চলে, কারণ দুর্জয় সেরনিয়াবাতের ঝাঁকড়া চুল, হালকা চাপদারির কয়েকটা গুনলে হয়তো সাদা রঙা পাওয়া যাবে, যা তার জীবনের অভিজ্ঞতাকে যথেষ্ট জানান দেয়। রাতুল সবসময় সবাইকে বলতো নিজের স্বল্প বয়স হিসেবে দুর্জয় ভাইয়ের অভিজ্ঞতা বেশি। একথা অবশ্য হারে হারে বিশ্বাস করে সবাই, দুর্জয়ের পরিপাটি এবং দক্ষ কার্যক্রমে। তবে এতদিনে এসেও সবাই এটা বুঝতে পারল যে দুর্জয়কে তারা যতটুকু জানে সবই তার বাইরেরটা। তার ভেতরের কিঞ্চিত একাংশও এখনো তারা জানে না। তুরান এই মুহূর্তে বারবার প্রশ্ন করে যাচ্ছে রাতুলকে যে তাদের ভাই কি সত্যিই এরকম ছিল একসময়। রাতুল ঠায় দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, কোনো করে বলছে না। হঠাৎই পেছনে থেকে বাজখাই আওয়াজ শোনা গেল। তাহলে আমি যেই হারামজাদাটাকে খুঁজছিলাম তাকে পেয়েই গেলাম। পেছনে দুহাত বেঁধে বারান্দায় প্রবেশ করতে করতে কথাটা বলল দুর্জয়। চোখে মুখে ভয়াবহ কঠোরতা বিরাজ করছে। ঘুমানোর কারণে চোখ টকটকে লাল হয়ে আছে, যা তার চেহারা ও আচরণকে আরো ভয়ঙ্কর করে তুলছে যেন। দুর্জয় এগিয়ে এসে তুরানের কাঁধে এক হাত রাখে শক্ত করে। ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো তুরান। হাতের পাশে থাকা ফোনটাকে আলতোভাবে সরিয়ে ফেলার চেষ্টা করল, তবে চেষ্টা ব্যর্থ হল। ফোনটা চক্ষুন্তর হওয়ার আগেই দুর্জয় খপ করে তুলে নিল সেটা। তুরান বা অন্য কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সোজা তুরানের ফোনের কল লিস্টে প্রবেশ করল, যেরকম সে কখনোই করে না। কল লিস্টে রিসেন্ট কলের শুরুতেই একটা সেভ করা নাম্বার শো করছে। ভাবি দিয়ে সেভ করা নাম্বারটা। যদিও দুর্জয় বুঝতে পেরেছে, তবুও হাতেনাতে ধরার জন্য তৎক্ষণাৎ তুরানের ফোন থেকেই কল করল নাম্বারটাতে। ফোন রিসিভ করেই ওপর পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো তুরান, তুমি খবর নিয়েছ? দুর্জয় কি আসলেই ওরকম ছিলেন?
আসলে ভাইয়ার কাছে একবার সাহস করে ওনার ব্যাপারে জিজ্ঞাসা করার কথা ভেবেছিলাম, তবে পরে সেটা ঠিক মনে হলো না। তাই তো তাই তো ওকে কাজে লাগাচ্ছ না? আমার খেয়ে আমার পরে আমার সাথেই বেইমানি করার ট্রেনিং দিচ্ছ? দুর্জয়ের কণ্ঠস্বর শুনে ফোনটা ছিটকে পড়ে চৈত্রের হাত থেকে। পুনরায় কাঁপা কাঁপা হাতে তুলে নেয় ও। দুর্জয় রুক্ষ স্বরে বলল, আমার কথা তোমার অবিশ্বাস্য মনে হচ্ছে? তাহলে এমন একজনের কাছে ফোন দিচ্ছি যার কথা তুমি বিশ্বাস করতে পারবে। রাতুল, নে কথা বল। তুরানের ফোনটা রাতুলের হাতে তুলে দিল দুর্জয়। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। রাতুল আমতা আমতা করতে লাগলো ফোন হাতে নিয়ে। দুর্জয় বুকে দুহাত গুজে মুখ উঁচু করে কঠিন স্বরে রাতুলের উদ্দেশ্যে বলল, তুই আমার সম্পর্কে এ যাবৎকাল পর্যন্ত যতটুকু যা কিন্তু জানিস সব সত্যি বলবি এই মেয়েটাকে। আমি জানি এটা কাউকে বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু অন্তত একে পিছু ছাড়াতে হলেও এই কথাগুলো বলবি তুই। আর কোনো কথা স্কিপ করবি না, সব কথাই বলবি। কম্পমান গলায় রাতুল বলতে শুরু করল, দুর্জয় ভাই স্কুল জীবন থেকেই অনেকগুলো প্রেম করতেন। ভাই তার স্কুল জীবন, কলেজ জীবনের প্রেমের কথা আমাকে বলেছিলেন। আর ভার্সিটি লাইফে এটা আমি স্বচক্ষে দেখেছি। আরও কয়েকজনও আছে যারা ভাইয়ের প্রতিটা কর্মকাণ্ডের সাক্ষী। স্কুল জীবনে ভাইয়ের প্রায় 12-13টা গার্লফ্রেন্ড ছিল। ক্লাস 6 থেকেই উনি নাকি রিলেশনে ছিলেন। তারপর কলেজে উঠেও ইন্টার পাস অবধি এরকম 10-15টা করে প্রেম করেছেন। সবকিছুই নরমালি ছিল। কিন্তু ভাই যখন ভার্সিটিতে উঠলেন তারপর থেকেই আর তার গার্লফ্রেন্ডের সংখ্যা গোনা যায়নি। ভার্সিটি লাইফে অগণিত গার্লফ্রেন্ড ছিল ভাইয়ের। এমনকি এরপর। এটুকু বলেই থেমে গেল রাতুল। দুর্জয় ধমক দিল ওকে। কি ব্যাপার রাতুল? থেমে যেতে কে বলেছে তোকে? যেভাবে বলছিলি সেভাবেই কন্টিনিউ কর। সব কথা শেষ করবি। চৈত্র ফোনের ওপর পাশে চুপচাপ সব শুনছে। বিছানায় বালিশ সোজাভাবে রেখে তাতে নিজেকে এলে আধশোয়া হয়ে আছে ও। ঘুমানোর আগে রোজ চুল বেনি করে নেয়। আজ তাও করেনি। চুলগুলো এলোমেলো। চোখে না চাইতেও বারবার অশ্রু এসে ভিড়ছে। নিজেকে যথাযথ সামলানোর চেষ্টা করে পুরো কথা শুনতে আগ্রহী হল। রাতুল আবারও বলতে শুরু করল, এরপর থেকে ভাই একাধিক মেয়ের সাথে রুমেও গিয়েছেন। মানে? এভাবে বলছিস কেন? ডিরেক্ট বল। ফিজিক্যাল রিলেশনে ছিলাম। ইচ্ছা হলে এখনো যে কারো সাথে যেতে পারি। পাশ থেকে দুর্জয়ের কথাটুকু শুনে দাঁতে দাঁত চেপে ফোন কেটে দিল চৈত্র। হতভম্ব হয়ে বসে রইল। আর এদিকে দুর্জয়ের দিকে সকলে তাকিয়ে আছে, যেন ভূত দেখছে। দুর্জয় একটা চেয়ার টেনে বসতে বসতে বলে, এভাবে কি দেখছিস সবাই? নতুন দেখছিস আমাকে? সবাই মাথা নিচু করে রাখল। একেবারে নিশ্চুপ হয়ে রইল। শুনশান নীরবতা বিরাজমান। নীরবতা ভাঙিয়ে দুর্জয় কথা বলল। এক হাত দ্বারা তুরানের ঘাড় টেনে দুর্জয় সবার দিকে তাকাল। এই হারামজাদাটাকে এখন কি করা উচিত বল? এই তুই কি ওই মেয়ের কোনো বন্টনকে দেখেছিস? হ্যাঁ, যে ওর হয়ে তুমি আমার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে আসছো? ভাই আসলে ভাবি খুব ভালো। আর ওই যে ভাবির একটা ফ্রেন্ড আছে না ভার্সিটিতে, একবার আপনাকে চিঠি দিয়েছিল যে যদি আপনার সব ইনফরমেশন কালেক্ট করে ভাবিকে দিতাম তাহলে ভাবি। হারামজাদা, জানোয়ার, কুত্তা। ভাবি না। ভাবি কি রে? ও তোর কোন জনমের ভাবি লাগে? 2 দিনেই তোরেও পটিয়ে নিয়েছে না? আমি যদি আর কখনো তোরে ওর সাথে কন্ট্যাক্ট করতে দেখি তাহলে খুব করে ফেলবো একদম। তুরানের ঘাড় ঝাঁকিয়ে তার স্বরে বলল দুর্জয় শেরনিয়াবাদ। অন্যরা চুপচাপ মাথা নিচু করে রেখেছে। দুর্জয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। ভেতরে যাওয়ার আগে শটান বুকে হাত গুজে দাঁড়িয়ে চোখমুখ কঠোর করে সবাইকে উদ্দেশ্য করে বলল,
আমার অতীত সম্পর্কে জেনে যদি কারো আমার সম্পর্কে খারাপ ধারণা আসে, আমাকে পছন্দ না হয় কিংবা আমার সাথে কাজ করতে অস্বস্তি হয়, তাহলে সে আসতে পারো। নিজের পদচ্যুতির জন্য একটা ছোট্ট কাগজে সাইন করে নিজেকে দায়মুক্ত করতে পারবে। এটা তোমাদের অধিকার। এখানে কাউকে জোর করে বেঁধে রাখা হবে না। যার যাওয়ার সে এমনিই যাবে। দুর্জয় হলরুমের ভেতরে চলে যেতেই বারান্দায় অবস্থান করা প্রত্যেকে নিশ্চুপ রইল কিছুক্ষণের জন্য। পরপরই নীরবতা ভেঙে নিশান বলে উঠল, ভাই ভালো কি খারাপ, তার অতীতে কি ছিল, ভবিষ্যতে কি থাকবে, এসবের কিচ্ছু জানতে চাই না। আমি শুধুমাত্র ভাইয়ের সান্নিধ্যে থাকতে চাই। নিশানের কথায় সায় দিল সাবিত। বলল, হ্যাঁ, আমিও কোনোভাবেই ভাইকে ছেড়ে যাচ্ছি না। ভাই এখানে নিজেকে খারাপ প্রমাণ করে যেতে চাইল আমাদের কাছে। কিন্তু কই, এত বছরেও ভাইয়ের মাঝে কোনো খারাপ কিংবা ভুলভাল কিছু তো খুঁজে পেলাম না। তার সঙ্গ, এই দল সব কেন ছাড়তে হবে? তার সান্নিধ্যে থেকে আমরা কেউ কি খারাপ কিছু শিখেছি? এরকম কথা এখানে কেউ বলতে পারবে যুক্তি সহকারে? সবাই ডানে বায়ে মাথা নাড়াল সাবিতের জিজ্ঞাসায়। অর্থাৎ তারা কেউই এক্ষেত্রে হ্যাঁসূচক সম্মতি দিচ্ছে না। সাবিত পুনরায় বলে, অতএব ডানে বায়ে সব দিক দিয়ে প্রমাণিত হল ভাই খারাপ নন। অন্তত আমাদের জন্য তো নয়। তবে তিনি যদি নিজের মর্জিতে অন্য কারো সামনে নিজের অতীত তুলে ধরে খারাপ হতে চান, এক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই। তাতুরা নেই ভাবিটাকে রে, যার জন্য তুই ভাইয়ের কাছে চারটি খেলি? রাফি দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল তুরানকে। মুখে কিঞ্চিত মুচকি হাসি। বাকিরা সবাইও ওর দিকে তাকিয়ে আছে এই প্রশ্নের জবাবের অপেক্ষায়। নিশানও কৌতূহলী দৃষ্টি ফেলে রেখেছে তুরানের দিকে। অর্থাৎ নিজের ভাইয়ের এসব কর্মকাণ্ড সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। আসলে মেয়েটা হচ্ছে দুর্জয় ভাইয়ের প্রাক্তন বন্ধু চিত্রন ভাইয়ার বোন, চৈত্র ভাবি। উনি ভাইকে পছন্দ করেন। মাথা নিচু করে আমতা স্বরে কথাগুলো বলে তুরান। সর্বনাশ! সবাই সমস্বরে বলে ওঠে। রাতুল বলল, এই মেয়েকে ভাই এক ফোঁটাও সহ্য করতে পারেন না। ভাই যদি হন আগুন, ওই মেয়ে হচ্ছে পানি। তুই আগুন আর পানিকে এক করার প্রচেষ্টায় ছিলি। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি তুরান। তাছাড়াও ওই চৈত্র নামের মেয়েটার যে ভাই চিত্রন, ও তো একটা চরিত্রহীন লম্পট লোক। ওর বোনকে কোন বিবেকে আমাদের ভাই পছন্দ করবে বল? থামো সজল, মুহিত ভাইয়ের মতো কথা বলিস না। দুর্জয় ভাই আর চিত্রন ভাইয়ার মধ্যে কি নিয়ে ঝামেলা তা কিন্তু আমরা ঠিকমতো জানি না। স্বচক্ষে দেখিনি কিংবা এ ব্যাপারে স্পষ্ট নই। সুতরাং একটা মানুষ সম্পর্কে না জেনে শুনে কোনো বাজে মন্তব্য করে দেওয়াটা মূর্খামির পরিচয় দেয়। সজলের কথার বিপরীতে ওকে উদ্দেশ্য করে কথাগুলো বলল রাতুল। তবে সজল থামল না, বরং রাতুলের কথার পিঠে কথা তুলল। কিন্তু রাতুল ভাই, আমরা তো লোকমুখে প্রায়ই এখনো পর্যন্ত শুনি যে আমাদের ভাই আর ওই চিত্রন সেইম ব্যাচমেট ছিলেন, খুব ভালো বন্ধু ছিলেন। তাদের মতো বন্ধুত্ব নাকি এখন তেমন দেখাই যায় না। জানে জিগার দোস্ত ছিলেন তারা। তারপর নাকি একদিন চিত্রন ভাইয়ের সাথে ভার্সিটির সবার সামনে মাঠের মাঝখানে মারামারি হলো। এরপর থেকে দুর্জয় ভাই ওই চিত্রনকে চরিত্রহীন লম্পট সম্বোধন করতেন, তাই আমরাও মনে করি। কিন্তু সেদিন ঠিক কি এমন হয়েছিল যে তাদের এত দৃঢ় বন্ধুত্ব এক নিমিষেই শেষ হয়ে গেল? রাতুল চুপচাপ। এই প্রশ্নের জবাবগুলো তার কাছেও স্পষ্ট নয়। তবে মাঝখান থেকে সাবিত বলল, আমি শুনেছিলাম যে ভাইয়ের বৌমনির সাথে নাকি ওই চিত্রন। চুপ, চুপ করো সবাই। আর একটা টু শব্দও হবে না এখানে। এসব নিয়ে আর আলোচনা করার কোনো প্রয়োজন নেই। কাজ নেই, কর্ম নেই, সারাদিন শুধু ফালতু আলাপ। ভাই এসব জানলে থাপ্পড়ে থাপ্পড়ে গাল লাল করে ফেলবে। হঠাৎই সবাইকে থামিয়ে দেয় রাতুল। দুর্জয়ের পরে এই এক ব্যক্তির কথা সবাই মেনে চলে।
কেননা রাতুল দুর্জয়ের সর্বসঙ্গী। তবে কি এখন থেকে ওই চৈত্র মাসকে আমাদের ভাবি বলে ডাকতে হবে? সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করল সজল। ওর মাথায় একটা চাট্টি মেরে চুপ করিয়ে দিল রাতুল। হলরুমে চলে গেল সে, তুরান এবং নিশান বাকিদেরকে রাত বাড়তে থাকায় নিজ নিজ বাড়ি ফিরতে বলল। এই ক্লাবে তারা সাধারণত অনেক রাত অবধি থাকে না। এটা দুর্জয়ের নিষেধাজ্ঞা। যত যাই হোক, রাজনীতি করুক অথবা যে কোনো মিটিং মিছিলে অংশগ্রহণ করুক না কেন, নিজেদের পরিবারকে যথাযথ সময় দিতে হবে। বেশি রাত হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। শহরের বড় বড় কলেজগুলোর ছাত্রনেতা, কলেজ বিশিষ্ট ছাত্রদলের সভাপতিরা দুর্জয়ের সঙ্গ দেয়। তারা প্রত্যেকে ছাত্রলীগের সাথে জড়িত। সরকারি দল করে। ওরা ছাত্রলীগের বিভিন্ন পদে নিয়োজিত। বর্তমানে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে এদের নিজেদেরই মধ্যে। এটা নিয়েই সবচেয়ে কাছের তিনজন, রাতুল, তুরান ও নিশানের সাথে আলোচনা রয়েছে দুর্জয়ের। কিছু একটা হতে চলেছে অতি শীঘ্রই, যা সবার ধারণার বাইরেও হতে পারে। দুর্জয়ের ইদানিংয়ের হাবভাব, চলাফেরা, আচারাচরণই একথা স্পষ্টভাবে বলে দেয়। গত মাসের সেই অ্যাক্সিডেন্টের পর থেকে মুহিতকে আর ক্লাবে অথবা দুর্জয়ের সাথে দেখা যায় না। দুর্জয় অবশ্য নিজ থেকে খোঁজ নিয়ে জেনেছে যে মুহিত নিজ বাড়িতেই রয়েছে অ্যাক্সিডেন্টের পর থেকে। বিশ্রাম করছে। বাড়ি ছেড়ে বের হয়নি সে। সুস্থ হলে তবেই বের হবে। তবে মুহিত নাকি একটু সাক্ষাৎ করতে চেয়েছে দুর্জয়ের সাথে। দুর্জয় বলেছে ব্যস্ততা কাটিয়ে সে দেখা করবে মুহিতের সঙ্গে। ভোর ৬টা। নিজের ঘরের বেডসাইড লাইট জ্বালিয়ে সারারাত জেগে বই পড়েছে চৈত্র। তার হাতের বইটার নাম সাতকাহন। বইটা গতদিন আর আজ মিলিয়ে শেষ করেছে ও। এই বইয়ের মূল নারী চরিত্র দীপাবলিকে ওর বেশ ভালো লেগেছে। ঘুমে ঢুলতে ঢুলতে চৈত্র ভেবেই নিল সে তো দীপাবলির মতো হতেই পারে বা ছিল। তবে একটা তুচ্ছ মানুষের মায় আটকে নিজেকে সেই পুরাতন চৈত্রকে কেন বিসর্জন দিতে যাবে সে? চোখ থেকে অজান্তেই এক ফোঁটা অকারণের জলের ফোঁটা গড়িয়ে পড়ে চৈত্রের। ঠোঁটে ঠোঁট চেপে সেটা শক্ত হাতে মুছে ফেলে অস্ফুট স্বরে বলে, কি বোকা মেয়ে আমি। নিজের অনুভূতিকে আড়াল তো করতেই পারি না। স্পষ্টভাবে সবকিছু জানতে গিয়ে নিজে থেকেই কষ্ট পাই। এই চোখের জলের কোনো মূল্য নেই। গুরুত্বহীন, স্বল্প পরিচিত মানুষদের জন্য কাঁদতে নেই। আমাদের কাঁদা উচিত আপন, কাছের মানুষদের জন্য। উঠে গিয়ে বইটা বুকশেলফে রেখে আসে চৈত্র। হাঁটতে হাঁটতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। সারারাত নির্ঘুম কাটানোর কারণে চোখের নিচে কালো দাগরেখা স্পষ্ট। নিজেকেই নিজে প্রশ্ন করেও, আচ্ছা আমি কি তার চোখের মায়ায় পড়েছিলাম? যদি উত্তর না হয়, তবে তাকে, বিশেষত তার চোখকে নজরে পড়লে আমার রবি ঠাকুরের এই উক্তিটা কেন মাথায় আসে? প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কেন মস্তিষ্কে শুধুমাত্র এই কথাটাই বেজে উঠত? নাকি এই কথাটা শুধুমাত্র তুমিদের জন্য? আপনি সম্বোধিত ব্যক্তিদের জন্য নয়। প্রভাতের সদ্য প্রস্ফুটিত সতেজ চন্দ্রমল্লিকা ফুলগুলো থেকে যেন আলোর ঝিলিক ঠিকরে পড়ছে। এই নির্জন নিশীথ প্রভাতে এগুলো যেন ঐশ্বরিক ঔজ্জ্বল্যতা ছড়াচ্ছে চারিদিকে। ব্যালকনির এক কোণে রাখা হ্যান্ড স্প্রে মেশিন দ্বারা ফুলগুলোকে আরও সতেজ করতে ব্যস্ত হয়ে পড়ল চৈত্র। নিজেকেই নিজে বোঝাতে লাগল, আসলে চৈত্র নামের মেয়েটা প্রতিবাদী, শক্ত এবং বাস্তববাদী। ঠিক চৈত্রমাসের মতন প্রখর। এই প্রখরত্ব শুধুমাত্র চৈত্র নামের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু রজনী নামক মেয়েটা ভীষণ বোকা। রাত্রিপ্রহরের মতো নিশ্চল, আহ্লাদী আর আবেগী। নিজের আবেগ অনুভূতিকে আড়াল করতে জানে না এই বোকা মেয়েটা। তার ভাই যখন তাকে রজ্জ বলে ডাকে তখন সে আহ্লাদী হয়ে পড়ে। আর অন্য কেউ এই সম্বোধনে তাকে সম্বোধিত করলে সেই অন্য কেউটার প্রতিও সে নরম হয়, আবেগী হয়। না, আমাকে চৈত্র হয়েই থাকতে হবে।
নিজের প্রখরত্ব নিয়ে। রজনী হতে হবে শুধু এবং শুধুমাত্র নিজের বড় ভাইয়ের কাছে, জগতের আর কারো কাছে মোটেও নয়। যদি তা না হয় তবে আমাকে নিজেকেই কষ্ট পেতে হবে। শনিবার সন্ধ্যা 6:30। মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ পূর্বে। শাশুড়িমা, চাচি শাশুড়ি আর দাদি শাশুড়ির সাথে একত্রে নামাজের ঘর থেকে নামাজ আদায় করে মাত্রই নিজের ঘরে এসেছে তোষা। এ বাড়িতে এসে শুরু থেকেই একটা বিষয় ভীষণ ভালো লাগত তোষার, এ বাড়ির মহিলারা এক ওয়াক্ত নামাজ কাজা করেন না। তার দাদি শাশুড়ির শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও ইশারায় নামাজ আদায় করেন, যতটুকু পারেন। একসময় তোষা ইবাদত পালনে নিয়মিত ছিল না, তবে শাশুড়ি আর দাদি শাশুড়ির শিক্ষা পেয়ে সেও এখন রীতিমতো নিয়মিত ইবাদত পালনের ক্ষেত্রে। নিজের ঘরে এসেই তোষা শাড়ি পরিবর্তন করে নিল। তার শাশুড়ি রোজানা বেগম আদেশ করেছেন এই বাড়ি পরিহিত ঘরোয়া শাড়ি পরিবর্তন করে একটু জাঁকজমকপূর্ণ শাড়ি পরে নিতে। কিন্তু এই আদেশ তার শাশুড়ি তাকে কেন করেছে এটা তোষার এখনও অজানা। ওদিকে মৌরি খোঁচা মেরে তোষাকে বলেছিল, দেখো ভাবি, তোমার পেয়ারি শাশুড়ি হয়তো তার পুতের বউয়ের আবার নতুন করে অন্য কারো সাথে বিয়ে শাদী দেওয়ার কথা ভাবছেন। ছেলের বউ হিসেবে আর তোমাকে পছন্দ হচ্ছে না মনে হয়। তুমি এত ব্যাকডেটেড কেন? মডার্ন হও একটু, মাসুদের যোগ্য হও। মৌরির কথা কখনোই কানে নেয় না তোষা, ওকে একা পেলেই মৌরি এ সমস্ত কথা বলে। আর মৌরির এসব স্বভাবচরিত্র সম্পর্কে বেশ ভালোভাবেই জানা আছে তোষার, তাই ও মৌরিকে তেমন বিশেষ গুরুত্ব দেয় না কখনোই। তবে আজ কেন জানা নেই অনেক খারাপ লাগছে তোষার। এর আগেও যে খারাপ লাগতো না তা নয়, তবে সে তার মনকে বুঝতে দিত না। শাড়ি চেঞ্জ করতে করতে অনেকদিন বাদে নিজের জীবনের পথচলাগুলো নিয়ে ভাবল। আচ্ছা, এই দীর্ঘ 25 বছরের জীবনে কি পেয়েছে সে? কতটুকু পেয়েছে? ছোটবেলায় বাবা মারা গিয়েছিল তোষার। এরপর নানাবাড়িতেই মানুষ হয়েছে। তার মা ছিল একজন শিক্ষিকা। তোষার জন্যই আর দ্বিতীয় বিয়ে করেনি সে। অনেক সংগ্রাম করে তোষাকে পড়ালেখা করিয়েছেন। তোষার স্বপ্ন ছিল সেও তার মায়ের মতো শিক্ষিকা হবে, একজন আদর্শ শিক্ষিকা। তবে তার 19 বছরের জীবনে কি থেকে কি হয়ে গেল হুট করে সে নিজেও বুঝতে পারেনি। এরপরই দেখতে দেখতে এক বাচ্চার মাও হয়ে গেল সে। তার জীবনে প্রাপ্তির খাতায় আছে একমাত্র মেয়ে তুলনা। তার শ্বশুরবাড়ির সংসার, বাপের বাড়ি বলতে তার মা আর নানাবাড়ির কিছু আত্মীয়। তার মা নানাবাড়িতেই থাকে, আর কি আছে তোষার? ভাবতে থাকে সে। তবে উত্তর মেলে না। স্বামীর ভালোবাসা, না সেটা নেই। সেসব তো বিয়ের 1 বছরের মাথায় তুলনা হওয়ার কয়েক মাসের মধ্যেই মরে গেছে তোষার কাছে। মাসুদ আর তার মধ্যে এখন সেভাবে দেখতে গেলে কোনো সম্পর্ক নেই, মূলত তোষাই রাখে না। যতটুকু যা আছে পরিবার, সন্তান আর সমাজের খাতিরে। এর বাইরেও আছে ফিজিক্যাল রিলেশন। স্বামী স্ত্রীর মধ্যে যে ধরনের ফিজিক্যাল রিলেশন থাকে। তোষা কাঁদছে। আজ ওয়াশরুমের পানির ট্যাপ সবগুলো ছেড়ে দিয়ে কাঁদছেও। চিৎকার করে করে কাঁদছে। জীবনে কিচ্ছু পায়নি সে। যেই স্বামী তার বেঁচে থাকার প্রেরণা হতে পারত, সেই মাসুদই তার মৃত্যুর ইচ্ছা জাগানোর জন্য পুরোপুরিভাবে দায়ী। মাঝেমধ্যে তোষার ইচ্ছা হয় সবকিছু ছেড়ে ছুড়ে সে যদি কোথাও চলে যেতে পারত অথবা মরে যেত। সমুদ্রে ডুবে, উঁচু পাহাড় থেকে লাফ দিয়ে বা বড় ট্রাকের নিচে চাপা পড়ে। কত উপায়ই তো আছে মরার। তবে সে কেন পারে না? কিসের এত বাধা? নাকি এখনো সে রয়ে গেছে এই আশায় যে তার একসময়কার ভালোবাসা মায়ার জোরে হলেও মাসুদ পরিবর্তন হবে? আদৌ কি তা সম্ভব? নাকি পাথরে এই কোমলপ্রাণ ফুলের স্থান হবে না? কাটা বিছানো উদ্যানেই তাকে পা মারিয়ে হেঁটে যেতে হবে? তোষার নিজেকে মাঝেমধ্যে এক বাচ্চার মা বলে বিশ্বাসই হয় না। মা হয়েও তার কোনো শারীরিক, মানসিক পরিবর্তন ঘটেনি। বরং আগের থেকেই আরও শুকিয়েছে সে। চেহারার উজ্জ্বলতা বেড়েছে।
সবার ক্ষেত্রে মনটা এখন তার আরও শিশুসুলভ হয়ে গেছে। শুধুমাত্র মাসুদের ক্ষেত্রে ভিন্নতা। শাড়ি পরিবর্তন করে ওয়াশরুম থেকে বের হতেই বেশ চমকালো তোষা। তার শাশুড়ি রোজানা বেগম তার বড় লেদার ব্যাগে তার সব জামাকাপড় প্যাকিং করছে, কাছে গিয়ে হিসাব করল তোষা। একটা, দুইটা, তিনটা, মোট 16টা জামা আর শাড়ি প্যাকিং করেছে তার শাশুড়ি, আরও রয়েছে নিত্যদিনকার ব্যবহার্য জিনিসপত্র। তোষা অবাক বিস্মিত নয়নে তার শাশুড়িকে বলল, মা আমার ব্যাগ প্যাক করছেন কেন? তুমি বেড়াতে যাবে তাই? কোথায় যাব মা? বাপের বাড়িতে। কিন্তু সেখানে তো গত মাসের শেষেই বেরিয়ে আসলাম। আবার যেতে ভালো লাগবে না, তার থেকে বরং আপনাদের কাছেই থাকি। তোমাকে বাপের বাড়িতে বেড়াতে পাঠাচ্ছি না আম্মা। অন্য এক জায়গায় যাবে। সারপ্রাইজ। তোষা বেশ বিস্মিত। তাকে আবার কোথায় বেড়াতে পাঠাবে তার শাশুড়িমা? আমতা আমতা স্বরে বলল, কিন্তু মা তাহলে তুলনার জামাকাপড়ও আমি এই ব্যাগেই গুছিয়ে দিই কেমন? ওর আর আলাদা করে ব্যাগ লাগবে না। তা তো হবে না আম্মা। তুলনা যাবে না তোমার সাথে বেড়াতে। আমার নাতনি আমার কাছেই থাকবে। দেখো না আমার রত্নটা তার দাদিকে ছেড়ে থাকতেই পারে না। তুমি বেশ কয়েকদিনের জন্য যাচ্ছ, তাই ওকে আমি রেখে দিচ্ছি। আর তোমার এখন একটু একান্ত সময় কাটানো প্রয়োজন। অনেক দিন যাবৎ সংসারের ধকল সামলে ক্লান্ত হয়ে পড়েছ। ঘুরে আসো, মাইন্ড ফ্রেশ হবে। তোষার বিস্ময় যেন কাটছেই না। তার বিশ্বাসই হচ্ছে না এসব কিছু। তবে মা আপনাদেরকে ছাড়া একা কোথায় যাব আমি? আর আমি গেলে সংসারটাকে সামলে রাখবে কে? রান্নাবান্না, অন্যান্য কাজ, আপনাদের সেবাযত্ন করবে কে? ছোট ভাইয়া তো সারাদিনই রাজনীতির মধ্যে থাকে। আপনাদের খেয়াল রাখবে কে? ও আমি বুঝব। শোনো আম্মা, তোমার শাশুড়ি কিন্তু এখনো বেঁচে আছে। মরে যায়নি। তুমি এসব চিন্তা করো না। শুধু নিশ্চিন্ত ঘুরে আসো, একটু পরেই তোমার বের হতে হবে। এক প্রকার অনিচ্ছা নিয়েই নিজস্ব গাড়িতে চড়ে রাত 8:30টার পরে বের হয়ে গেল তোষা। যাওয়ার আগে তুলনার সঙ্গে অনেকক্ষণ সময় কাটালো। তুলনাকে নিয়ে তার চিন্তা নেই। সে তার দাদির কাছে বেশ নিশ্চিন্তেই থাকবে। তোষা এই একা একা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে কিছু জানে না সে। সে শুধু জানে তার মন ভালো করার জন্য তার শাশুড়িমা তাকে কোথাও বেড়াতে পাঠিয়েছেন। নিশ্চয়ই তার শাশুড়িমার পরিকল্পনা খারাপ নয়। তবে ড্রাইভারকে জিজ্ঞাসা করেও জানা গেল না যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তোষাকে। ড্রাইভার বলেছে, গেলেই দেখতে পাবে, সবকিছু এখন সারপ্রাইজ রাখা হয়েছে। আজ চিত্রন ও আনায়ার বিয়ের দ্বিতীয় দিন। নিয়মমাফিক আজও আনায়া চিত্রনের ঘরেই আছে। এমনকি আজ সারাদিন তাকে চিত্রনের ঘরেই থাকতে হয়েছে। যেন এখন থেকেই তাকে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমার ঘর এখন এটাই। এটা ব্যতীত তোমার থাকার কোনো জায়গা হবে না। আনায়া চেয়েছিল আজ চৈত্রের সাথে শহরটা একটু ঘুরে আসবে। তারা থাকে মফস্বলে। তাই মূল শহুরে পরিবেশের প্রতি একটা বেশ আগ্রহ আনায়ার। বিশেষত শহরের সেন্ট্রাল লাইব্রেরির প্রতি ওর অমোঘ আকর্ষণ। অনেক আগে একবার গিয়েছিল চৈত্রের সাথে। সেখানকার দৃশ্য আবছা মনে আছে ওর। হাজার হাজার, অগণিত বই, শুধু যেদিকে চোখ যায় সেদিকেই বইয়ের রাজ্য। দুপুরের দিকে সে তার মাকে বলেছিল, আম্মা, চৈত্র বুবুর তো শরীর মন দুইটাই খারাপ। আমি বুবুরে নিয়া শহরটা একটু ঘুরে আসতাম। তাহলে বুবুর ভালো লাগতো হয়তো। তুমি একটু খালাম্মারে বইল। আনিকা বেগম জোরে সোরে মেয়েকে ধমক দিয়ে বলেছিলেন। তাতে তোর কি রে? তুমি নিজের চিন্তা কইরো। ভাবো কিভাবে এই ছোটখাটো মহলটার রানী হইয়া থাকা যায়। চন্দ্রাও বিয়েত্তা, কিছুদিনের মধ্যেই চৈত্ররেও বিয়ে শাদি দিয়া বিদায় করবার পরে তুমি হইবা এই মহলের রানী। আপা, দুলাভাই আর মাউইও কদ্দিন আছে। পরের কথা ভাইবা লাভ নাই। নিজের সংসারের চিন্তা করো। স্বামীর সেবাযত্ন কর। স্বামী সোহাগী হ।
ইচ্ছা তো করতাছে তোরে আর না নিই বাড়িতে, এইহানেই রাইখা যাই। আইচ্ছা চিত্রন বাজান ঠিকমতন কথাটা কয় তোর লগে। কাইলকে রাত্রে কেমন ব্যবহার করছিল। মাথা নিচু করে আনায়া তার মায়ের প্রশ্নের উত্তর দিয়ে আসে, খুব ভালো ব্যবহার করেছিল আম্মা। সারারাত আমার হাত ধরে বসেছিল, আমার কাছ থেকে একটুও নড়েনি। মেয়ের কথা শুনে মুচকি হেসে আনিকা বেগম বলেন, বেলাজ মায়া, মুখে রাখ নাই। যাও নিজের স্বামীর ঘরে যায়া বইসা থাকো। কাইল সকাল না হওয়া অবধি ওই ঘরের বাইরে যেন তোমারে পা রাখতে না দেহি। যা কিছু দরকার হইব আমি তোমারে দিয়া আমু। মায়ের তখনকার সেই কঠিন কথাগুলো আর বিশ্রী আচরণ মনে করেই কাঁদছে আনায়া। এখন 9টার কাছাকাছি ঘড়ির কাঁটা। মাত্রই ঘরে প্রবেশ করেছে চিত্রন। এমনিতে তো সে রাত 1টা-2টা পর্যন্ত বাইরে কাটাত, কিন্তু বিয়ের পর আজ দুদিন হলো 9টার মধ্যে বাড়িতেই থাকছে, এটা তার দাদিমার আদেশ। আনায়াকে হেঁচকি তুলে তুলে কাঁদতে দেখে হাতে ঘড়িটা খুলেই দ্রুত ওর দিকে এগিয়ে গেল চিত্রন। খানিকটা ঝুঁকে প্রশ্ন করল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন এভাবে? আনায়া জবাব দিল না, সমানে কাঁদতেই থাকল। সেই বিকাল থেকে কাঁদতে কাঁদতে ওর অবস্থা নাজেহাল। চিত্রন বিভ্রান্ত হয়ে পড়ে, মেয়েমানুষের এরকম মরাকান্না সে এর আগে দেখেনি, তার মা বোনকে তো সে কখনো কাঁদতেই দেখেনি। তাই এই পরিস্থিতি কিভাবে সামলাবে তাই ভাবতেই হিমশিম খাচ্ছে ও। আনায়া, কি হয়েছে? আমাকে বল প্লিজ, কোনো প্রবলেম হলে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। মুখ বুজে থাকিস না অন্তত। সান্ত্বনা দিতে আনায়ার কাঁধে হাত রাখতে যায় চিত্রন। ঝটকা মেরে ওর হাত সরিয়ে দেয় আনায়া। সরেন, দূরে দূরে থাকেন আমার কাছ থেকে। আপনারা কেউ ভালো না, সবাই খারাপ, সবাই স্বার্থবাজ। জেনে শুনে সবাই মিলে আমাকে জাহান্নামে জ্বলতে ঠেলে দিয়েছে। এইটুকুর জন্য প্রস্তুত ছিল না চিত্রন। আনায়া এরকম আচরণ করার মেয়েই নয়। একটু বোকা স্বভাবের হলেও যথেষ্ট নম্রভদ্র, সভ্য একটা মেয়ে। আজ অবধি কেউ বলতে পারবে না যে আনায়া কারো সাথে খারাপ আচরণ করেছে, বরং ওর ব্যবহারে সবাই মুগ্ধ। এ কারণে কম বিয়ের প্রস্তাব আসেনি ওর। তবে আনিকা বেগম সব নাকচ করে দিতেন। চিত্রন নিজেকে সামলে নিল, শান্তভাবে আনায়ার পাশে বসল। দাঁতে দাঁত চেপে স্বাভাবিকভাবেই বলল, বিয়ে হতে না হতেই নিজের স্বামীর ওপর তেজ দেখানো শুরু করে দিয়েছিস। এত সাহস কে দিয়েছে তোকে? তোর আম্মা। আনায়া চুপচাপ পায়ের নখ ফ্লোরে রেখে ঘষতে লাগল। সে তো এরকম আচরণ করতে চায়নি, কিন্তু ধৈর্যের সীমা যে কখন অতিক্রম হয়ে গেছে তা সে বুঝতেও পারেনি। স্বামী, এই শব্দটা বারংবার ওর মস্তিষ্কে এবং মনে ধাক্কা দিতে লাগল। নতুন পরিচিত হলো যেন এই শব্দটার সাথে। চিত্রন আনায়াকে ঘুরিয়ে বিছানায় বসাল। নিজেও আসন মুড়ে বসল ওর সামনে। না চাইতেও ওর বাধ্য হাতজোড়া আনায়ার দুই গাল স্পর্শ করল। দুই গালে উষ্ণ হাতের স্পর্শ পেয়ে আবেশে চোখ বন্ধ করে নিল আনায়া। নোনা জলে গাল ভরে গেল, সেই জলের ফোঁটাগুলো সব চিত্রনের হাত ছুঁয়ে দিল। বিমূঢ় হয়ে বসে রইল ও। আনায়ার খুব ইচ্ছা করছে এখন চিত্রনকে শক্ত করে জড়িয়ে ধরে সে যদি তার মনের সকল আক্ষেপের কথাগুলো বলতে পারত। তবে দ্বিধা কাজ করে। কোন অধিকারের ভিত্তিতে, কোন সম্পর্কে সে জড়িয়ে ধরবে চিত্রনকে? এতই কি সহজ সবকিছু? যদি তাই হতো তবে তো জগতের মানুষের কোনো দুঃখই থাকত না। হঠাৎই অপ্রত্যাশিতভাবে চিত্রন আনায়ার মাথায় এক হাত রাখল। ওর দিকে অল্প ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করল, তোর মাথার তালু এত গরম কেন? কে কি বলেছে সত্যি করে বলতো। এবার যদি না বলিস তাহলে তোকে নিয়ে গিয়ে সোজা এই রুমের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো বলে দিলাম। গরু ছাগল পালতে এমনিতেও আমার ভালো লাগে না। আনায়ার কান্নার তোর আরও বেড়ে গেল।
ঠিক এভাবে ওর আব্বা যখন দেশে থাকত তখন ওর অভিমান ভাঙাতে বলত। ওর আব্বাই বোধহয় একমাত্র বুঝতে পারত ওকে। রেস্টুরেন্টের ব্যবসার জন্য ওর আব্বা দেশের বাইরে যাওয়ার পর থেকেই ওর জীবনে কাল নেমে আসে। ওর আম্মা তো ওকে পড়াশোনা করাতেই চায়নি। সবসময় বলতো, কি হবে এত পড়াশোনা করে, সেই তো বিয়ের পরে হেসেলেই কাটাতে হবে। তবে ওর আব্বার ইচ্ছা এবং ওর পড়াশোনার পেছনে টাকা পয়সা খরচা করার কারণে এখনও অবধি পড়াশোনা চালিয়ে যেতে পারছে আনায়া। যদিও ওর আম্মা উঠতে বসতে প্রতিটা মুহূর্তে ওকে এই নিয়ে খোঁটা দেয়। অজান্তেই পেছনে থেকে চিত্রনকে আলতোভাবে জড়িয়ে ধরে আনায়া। ওর চোখের পানি সাদাকালো ফোঁটা মিশেলে পরিহিত চিত্রনের পাঞ্জাবিতে লেপ্টে মিলেমিশে একাকার হয়ে যায় চিত্রনের শরীরের ঘামের সাথে। নারী স্পর্শ। মা আর বোনের পরে দ্বিতীয় কোনো নারী স্পর্শের সান্নিধ্য। এটা একেবারেই ভিন্ন। কাজিন হলেও চিত্রনের কোনোকালেই তার কাজিন মহলের সাথে সুসম্পর্ক ছিল না। সে সবসময়ই নিজের মতো চলত, আর বয়সের ব্যবধানে কাজিনদের সাথে তেমন গভীর সম্পর্কটাও তার হয়ে ওঠেনি কখনোই। তবে সবাইকে সে মোটামুটি স্নেহ করত, আর সবাই পুরো গোষ্ঠীর বড় হিসেবে তাকে সমীহ করে চলত। তাই চিত্রন আর আনায়ার কাজিন সম্পর্কটাও এত সহজ স্বাভাবিক ছিল না। এমনকি তাদের দেখা সাক্ষাৎ হতো বোধহয় বছরে একবার। আনায়ার এই হঠাৎ করে তার কাছে আসার ব্যাপারটাকে চিত্রন সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে গেল, ভাবল হয়তো একটু বেশিই কষ্ট পেয়েছে কোনো কিছুতে, তাই এমন আচরণ করছে। আনায়ার শাড়ির আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মজার ব্যাপার হলো শাড়িটা তার ছোট্ট শরীরে সুন্দর করে পেঁচানোর পরেও আঁচল বেশ খানিকটা বড় রয়ে গেছে। অর্থাৎ এসব আটপৌরে শাড়ি তার জন্য নয়। এই মুহূর্তেও চিত্রনের বেশ হাসি পেল। কিঞ্চিত হেসে আনায়াকে বলল, মানুষ 5 ফুটের যদি শাড়ি পরে 12 ফুটের তাহলে তো এই অবস্থা হবেই। মনে হচ্ছে যেন দেবদাস সিনেমার সেই ইমোশনাল টাইমের শুটিং চলছে। পাক্কা পারু পারু ভাব। তবে দেবদাসের অভাব। আনায়ার মন খারাপ হল। এভাবে তার সাথে কেউ মজা করেনি। তাই কোনো সঠিক প্রতিক্রিয়া সে ব্যক্ত করতে পারল না। একই অবস্থায় চুপচাপ মাথা নিচু করে বসে রইল। তখন তো বেশ বলছিলি দূরে দূরে থাকেন, আমার কাছে আসবেন না। এখন তো নিজেই বউয়ের ভাব নিয়ে এসে জড়িয়ে ধরে বসে আছিস। আমার দম বন্ধ লাগছে আনায়া। চিত্রন হালকা স্বরে কথাটা বলল। তৎক্ষণাৎই আনায়ার খেয়াল হল যে সে চিত্রনের কাছাকাছি। অস্বস্তিতে পড়ল। আস্তে আস্তে করে দূরে সরে গিয়ে বসল। ফ্লোর থেকে শাড়ির আঁচল উঠিয়ে কাঁধে ফেলল। ভালো করে পেঁচিয়ে নিল শরীরে। চিত্রনকে কিছু একটা বলতে গিয়েও প্রথমে দ্বিধায় পড়ল। বেশ কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পরে একসময় সকল দ্বিধা পাশ কাটিয়ে বলেই ফেলল, আমাকে আগামীকাল একটু শহরের বুক শপে নিয়ে যাবেন। আমার কিছু উপন্যাসের বই আর সাজেশন বই কেনা দরকার। সমস্যা নেই, টাকা আমার কাছেই আছে, আব্বা দিয়েছিল বই কিনতে। ওগুলোতেই বই কেনা হয়ে যাবে। আনায়ার কথার পরে অনেকক্ষণ অদ্ভুত চাহনিতে ওর দিকে তাকিয়ে রইল চিত্রন। যে দৃষ্টির ভাষা বুঝতে পারা আনায়ার দুঃসাধ্য। চিত্রন দাঁতে দাঁত খিচিয়ে বলল, জমিদারিনী মায়ের জমিদারি মেয়ে টাকার গরম দেখাস। তোকে আমি টাকার কথা জিজ্ঞাসা করেছি কিছু? নাকি বোঝাতে চাস আমি বেকার? আমার কাছে টাকা পয়সা নেই, আর তোর কাছে অঢেল টাকা। মুডটাই দিলি খারাপ করে। ধুর। বিছানার অপর পাশে গিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল চিত্রন। আনায়া অবুঝের মতো ওর শোয়া দেখছে। মনে মনে ভাবল, আমি কি বললাম আর ইনি কি বুঝল? সবই আদর ছাড়া বাদরে শিক্ষার ফল। আজ শহরের একটা কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাধারণ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হলেন এমপি ফজলুল হক নওয়ার। বিশেষ অতিথিদের মধ্যে দুর্জয় সেরনিয়াবাত রয়েছে। ফজলুল হক নওয়ার আর দুর্জয় একই দলের লোক হলেও দুজনের পথচলা ভিন্ন।
কোথাও গিয়ে যেন তারা নিজেরাই একে অপরের নীরব শত্রুর ভূমিকা পালন করে, অথচ সামনাসামনি দেখা হলে খুব সুন্দর ব্যবহার করে, যেন তাদের কতকালের সুসম্পর্ক। মানুষজন তো দেখলে বুঝতেই পারে না যে তাদের মধ্যকার সম্পর্ক মোটেও ভালো নয়। পিন্টুর মৃত্যুর পর থেকেই এই ব্যাপারটা যেন দাবানলের মতো আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। স্বেচ্ছাসেবী হিসেবে চৈত্রের দল জাগরণ সংগঠন উপস্থিত হয়েছে কলেজে। কলেজ প্রাঙ্গণ বেশ বর্ষর বলা যায়। গেইটের কাছে এসেই দাঁড়িয়ে পড়ল চৈত্র। তার আসতে কিছুটা দেরি হয়েছে। এরই মধ্যে অতিথিরা সবাই উপস্থিত হয়ে গেছে। তাদেরকে কলেজ স্কাউটস গ্রুপ সাদর সম্ভাষণ জানিয়েছে। চৈত্রের দলের এখানে কাজটা কি তা সে নিজেও সুস্পষ্ট নয়, শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষের অনুরোধে সে আজ এসেছে এখানে। দূর থেকে স্টেজে সাদা পাঞ্জাবি পরিহিত, পায়ের ওপর পা তুলে ভীষণ রকমের অহমিকায় চেয়ারে বসে থাকা লোকটার ভাবভঙ্গি যেন তাকে ভেতরে প্রবেশ করতে বাধা দিল। পাশের একজনকে ও বলল, আমার শরীরটা খুব খারাপ লাগছে এই হারামজাদার ব্যাটাকে দেখে। এই মুহূর্তে আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। আমি বাড়ি ফিরছি। তোরা থাক। দেখ প্রিন্সিপাল কি কারণে ডেকেছে, যাচ্ছি আমি। কথা শেষ করে চলে যেতে যাবে এমন সময় গার্লস গাইডের লিডার মেয়েটা এসে চৈত্রের হাত ধরে ভেতরে টেনে নিয়ে যেতে যেতে বলল, এই আপু চলেন চলেন। কোথায় যাচ্ছিলেন আপনি? প্রিন্সিপাল আপনাকে স্টেজের কাছে নিয়ে যেতে বলল। এখন ফটোগ্রাফি হবে। সেসব ফটো জাতীয় পত্রিকায় ছাপা বেরুবে। শত হোক আপনার তো সেখানে থাকতেই হবে। শহরের সবথেকে বড় এবং একমাত্র নারী সংগঠনের নেত্রী বলে কথা। এতক্ষণে চৈত্র বুঝতে পারল তাকে এখানে ডাকার কারণ কি। শুধুমাত্র কিছু ফটোগ্রাফি, খবর আর লোক দেখানো কার্যক্রম। এসবই রাজনীতির খেলা। মনে মনে হাসল ও। স্টেজে দুর্জয়ের পাশেই দাঁড়াতে হলো চৈত্রকে। ওর পরনে একটা সাদা রঙের অর্গানজা ফ্রক, প্রায় পা অবধি লম্বা সেটা, মাথায় সিথি অবধি টেনে ঘোমটা দেওয়া। দুর্জয় একবার মাত্র খেয়াল করে আর তাকালই না চৈত্রের দিকে। সামনের দিকে স্থির তাকিয়ে রইল। তবে মনে মনে বলল, আর কিছু না হোক এই রজনী মেয়েটার একটা দিক বেশ ভালো লাগে। মেয়েটার চলাফেরা বেশ শালীন এবং মার্জিত, একেবারে বিমুগ্ধ করে ফেলার মতো সুন্দর। প্রধান অতিথি বক্তব্য দিয়েছেন। বিশেষ অতিথিরাও সবাই বক্তব্য শেষ করেছেন। দুর্জয়ও শেষমেশ বক্তব্য দিতে রাজি হল, মাইকের সামনে মুখ রাখল। সামনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা শুরু করল, প্রিয় ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখছি। সেগুলো যদি নিজের জীবনে লালন করতে পারেন তবে দেখবেন জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। সাফল্যে কোনো বাধা থাকবে না। প্রথম কথা, জীবনে সর্বোচ্চ চেষ্টা করবেন নেশাদ্রব্য থেকে দূরে থাকার। এই নেশাদ্রব্য তরুণ সমাজকে নষ্ট করার মূল কারণ। তাই যতটুকু পারবেন নেশাদ্রব্য এড়িয়ে চলবেন। মনে রাখবেন এসব ছাইপাশকে জীবনের সাথে জড়ালেই জীবনের ধ্বংস অনিবার্য। দ্বিতীয় কথা, মিথ্যাকে বর্জন করুন সবসময়। পৃথিবী উল্টে যাক, সকল মানুষের নিকটে আপনি খারাপ হন তবুও সত্য বলবেন। এতে অন্তর পরিশুদ্ধ থাকবে। নিজ জীবনের ওপর কোনো বাজে প্রভাব পড়বে না। মাথায় রাখবেন, একটা মিথ্যা থেকেই হাজারটা মিথ্যার সৃষ্টি হয়। একটা মিথ্যার কারণেই নখুনি পর্যন্ত হয়ে যায়। মিথ্যা যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। সত্য জীবনকে স্বাভাবিক রাখে। আমার বলা কথাগুলো যদি নিজেদের জীবনে মেনে চলতে পারেন তবে দেখবেন যথেষ্ট উন্নতি লাভ করেছেন, ভালো থাকতে পারছেন। আশা করছি আপনারা এই উপদেশগুলো মেনে চলবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বক্তব্য শেষ করে নিজের আসনে গিয়ে বসল দুর্জয়। চৈত্রকে স্টেজের নিচের দিক থেকে কেউ ডাক দিল। ও নিচু হয়ে ঝুঁকে শুনতে যাবে তৎক্ষণাৎই হঠাৎ কিন্তু একটা হলো।
চৈত্র ঘুরে দুর্জয়ের পাঞ্জাবির কলার ধরে টেনে তুলল। ঠাস ঠাস করে সেরনিয়াবাতের গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। স্টেজের সামনের দিকে গানবাজনা হচ্ছিল। তবে মূল স্টেজে এরকম একটা কাণ্ড ঘটায় সবার সম্পূর্ণ মনোযোগ সেদিকে গেল। গানবাজনা বন্ধ হয়ে গেল। চৈত্র বেশ জোরে চিৎকার করে দুর্জয়ের উদ্দেশ্যে বলছে, চরিত্রহীন, নোংরা লোক কোথাকার! আপনি কি ভেবেছেন আপনি আমার ওড়না ধরে টেনে আমাকে খারাপ ইশারা করবেন আর আমি তাতে সায় দেব? আমাকে নিজের বেড পার্টনারদের একজন ভাবলে বলবো আপনি চরম ভুল করেছেন। আমি অন্যান্য মেয়েদের মতো না। ইচ্ছা তো করছে পায়ের জুতা খুলে আপনার মুখে ছুঁড়ে মারি। সত্যি সত্যিই পায়ের জুতা খুলে হাতে তুলল চৈত্র। ওপাশ থেকে প্রিন্সিপাল ছুটে আসলেন এসব দেখে। কলেজের একজন মহিলা টিচার এবং গার্লস গাইডের লিডার এসে ঝাপটে ধরে আটকে দিল চৈত্রকে। দুর্জয় ঠায় রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে। বিপরীত দিকের আসনে বসা এমপি ফজলুল হক নওয়ার মুখ টিপে হাসছে দুর্জয়ের এই বেইজ্জতি দেখে। প্রিন্সিপাল এগিয়ে এসে দুর্জয়ের কাঁধে হাত রাখলেন। কাপা কণ্ঠস্বরে বললেন, দুর্জয়, দুর্জয়, তুমি রেগে যেও না। সিন ক্রিয়েট করো না প্লিজ। এটা একটা ইনসিডেন্ট। এক্সিডেন্টও বলা যায়। ভুল বোঝাবুঝি হয়েছে, আমি শিওর। ম্যাম, আপনি চৈত্রকে কমন রুমে নিয়ে যান এখান থেকে। কুইক। ম্যাম এক প্রকার জোর করে টেনে নিয়ে গেলেন চৈত্রকে। দুর্জয় গালে হাত রেখে প্রিন্সিপালকে বলল, স্যার, এত বছরে আমাকে কতটুকু চেনেন আপনি? যদি সঠিক চিনে থাকেন তাহলে জানেন এই অপমানের বদলা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই মেয়েকে আমি 1 ইঞ্চি পরিমাণও ছাড় দিব না, বেডোপার্টনার না। ওকে। শেষের কথাটুকু হিসহিসিয়ে বলেই কলেজ ত্যাগ করে বাইকে তার দলের ছেলেদেরকে নিয়ে বেরিয়ে গেল দুর্জয়। প্রিন্সিপাল রুমাল দিয়ে মুখের ঘাম মুছলেন। একে তো এসবে তার কলেজের নাম বদনাম হল, তার ওপর আবার দুর্জয়কে যতটুকু তিনি চেনেন তাতে ও না জানি কি করে বসে। রংপুরের একটা গ্রাম্য পরিবেশে অবস্থিত বেশ বর্ষর কটেজ। কিছুটা বাগানবাড়ির আবহ। 5 রুম বিশিষ্ট দোতলাসহ এই কটেজটি মোটামুটি ভালোই বড় হবে। বাগান দেখাশোনার একজন মালি ও এই সম্পূর্ণ কটেজের জন্য একজন মহিলা কেয়ারটেকার, মোট 2 জন মানুষ সবসময় থাকে এখানে। তারা 2 জন স্বামী স্ত্রী। কোনো সন্তান নেই। তারা কটেজের বাইরে অল্প কিছুটা দূরের একটা ঘরে থাকে। আগের মালিকের তত্ত্বাবধানেই তারা ছিল। নতুন মালিকও তাদের বিশ্বস্ততা দেখে রেখে দিয়েছে। এই কটেজের নতুন মালিক হচ্ছে মাসুদ সেরনিয়াবাত। কিছুদিন পূর্বেই সে নাকি এই কটেজ কিনে নিয়েছে। এমনটাই এখানে আসার পর জানানো হয়েছে তোষাকে। গতকাল রাত 1টার দিকে তাকে এই কটেজে পৌঁছে দেওয়া হয়েছিল। মাসুদ এটা পরিবারের অবসর সময় কাটানোর জন্য কিনেছে। আর রোজানা বেগম সর্বপ্রথম তোষাকে এখানে মাসুদের সাথে কিছুদিন সময় কাটাতে পাঠিয়েছেন। পরিবেশ, হাওয়া বদল যাকে বলে। এতে করে এতদিনের সাংসারিক একঘেয়েমি দূর হবে তোষার। এটাই নাকি তার শাশুড়ির সারপ্রাইজ। রাত 1টার সময় রংপুরের এই ডুপ্লেক্স কটেজের নিচতলার ড্রয়িংরুমে বসে মহিলা কেয়ারটেকারের মুখে এমন কথা শুনে তখনই দেয়ালে মাথা ঠুকে রতে ইচ্ছা হচ্ছিল তোষার। কোন আক্কেলে সে চলে আসলো এখানে মাসুদের কাছে? সে তো মাসুদের মুখোমুখিই হতে চায় না। তবে না এসেও কোনো উপায় ছিল না। তার শাশুড়ির আদেশ বলে কথা। আর তোষা তার শ্বশুরবাড়ির লোকদের কোনো কথাই ফেলতে পারে না। রাতের গরম করে রাখা খাবার খেয়েই দোতলায় ওর জন্য গুছিয়ে রাখা রুমে এসে ঘুমিয়ে পড়ে তোষা। মাসুদের আসার কথা থাকলেও সে আসেনি। কেয়ারটেকার মহিলাটি জানিয়েছিল যে মাসুদ রাতে নাও ফিরতে পারে। মাসুদের না আসাতে অবশ্য তোষারই আনন্দ। সকাল সকাল উঠে সে বাগান কটেজ থেকে সামনের কিছু রাস্তার ঘুরে আসলো একাই। ফিরে এসে বিশাল ব্যালকনিতে বসে চা পান করে নিল। সময়টা একেবারে খারাপ কাটছে না ওর। কটেজের দায়িত্বে থাকা দুজনই খুব মিশুক এবং আতিথ্যপরায়ণ।
আজ সন্ধ্যার দিকে নাকি মাসুদ আসবে। সেই জন্যই সারাটা দিন বেশ অস্বস্তিতে কেটেছে তোষার। বাড়িতে ফিরে কারো সাথে কোনোরকম কথা না বলে চৈত্র সোজা নিজের রুমে চলে গেল। ওয়াশরুমে প্রবেশ করে পানির ট্যাপ ছেড়ে দিয়ে তার নিচে বসে পড়ল। দেয়ালে পিঠ ঠেকিয়ে কতক্ষণ আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগল। বারবার ওই একটা দৃশ্য তার মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকল। যখন সে স্টেজের নিচের দিকে দাঁড়িয়ে থাকা একজনের সাথে আলাপ করছিল, তখনই ওর লম্বা ওড়নায় বেশ জোরে সোরে টান পড়ে, ফলে বুকের কাছ থেকে অনেকটা সরে গিয়েছিল ওড়নাটা। তৎক্ষণাৎ ওর পাশে একমাত্র দুর্জয়ই ছিল। তাই এটা যে দুর্জয়েরই কাজ এ ব্যাপারে ও সম্পূর্ণ সন্দিহান। চৈত্রের রাগ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে ওর। দাঁতে দাঁত খিচিয়ে বলল, ওই চরিত্রহীন লম্পট নেতাকে আরও দু চারটে থাপ্পড় দিতে পারতাম, তাহলেই মনের মধ্যে শান্তি শান্তি লাগত। আসলে আমি ভুল, বোকা ফুল, সবসময়ই মানুষ চিনতে ভুল করি। চোখে আঙুল দিয়ে না দেখানো পর্যন্ত বিশ্বাস করতে পারি না। উনি যে হাই লেভেলের ক্যারেক্টারলেস এটা সামনাসামনি না দেখলে ওই অন্যের কথা শুনে বিশ্বাস করতে পারিনি। মনে হয়তো অল্প হলেও আশা ছিল যে না, উনি সবার মতো না। বাট যা বুঝলাম, উনি আরও খারাপ, সবার থেকে খারাপ, বরং একটু বেশিই খারাপ। নিজের হাত মুঠো করে ওয়াশরুমের টাইলসে ঠুকতে লাগল চৈত্র। রীতিমতো রক্ত বেরিয়ে গেছে। একবারে টানা গোসল দিয়ে বের হল। আগামীকাল আনায়া আর ওর খালা নিজেদের বাড়িতে ফিরে যাবে। তাই আনায়ার সাথেই আজকের পুরোটা দিন কাটাতে চাইছে চৈত্র। কিছুই হয়নি, কিছুই ঘটেনি, এরকম সহজ স্বাভাবিক আচরণ সহকারে চিত্রনের ঘরে গেল। আনায়া চিত্রনের ঘরেই ছিল। বিছানায় হেলান দিয়ে খুব মনোযোগীভাবে একটা উপন্যাসের বই পড়ছিল। চৈত্র আসতেই বইটা সাইড টেবিলে রাখল। কি রে ঘরের রানী, ঘর থেকে বের হোসনি কেন সারাদিনে? বিয়ের আজ তৃতীয় দিন চলে, এতেই আপনার দেখা সাক্ষাৎ প্রায় পাওয়াই যাচ্ছে না। ব্যাপারটা কি হুম? আনায়ার পাশে বসে বলল চৈত্র। আনায়া কিঞ্চিত হাসার চেষ্টা করে বলল, আম্মা নিষেধ করেছে বুবু ঘর থেকে বের হতে। বলেছে বিয়ের পরে স্বামীর ঘরই নিজের ঘর, সারাদিন এখানেই পড়ে থাকতে হবে। আর চিত্রন দাতো, চিত্রন দাকিরে, তোর স্বামী হয় না, ওসব দাকুরাল লাগানো যাবে না স্বামীর নামের সাথে, এখন থেকে শুধু চিত্রন বলবি। তা ব্রাদার কোথায়? সকাল থেকে দেখছি না যে। উনি তো মনে হয় খালুর সাথে খালুর স্কুলের ওদিকে গেছেন বলতে শুনলাম, তবে আমি সঠিক জানি না। আনায়া আমতা স্বরে বলল। চৈত্র কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলল, জানিস আনায়া, তুই না খুব সহজ সরল মিষ্টি একটা মেয়ে, যে কারো মন ভুলিয়ে দেওয়ার মতো, তোকে কেউ ভালো না বেসে থাকতেই পারবে না। এই জন্য তোর এই বুবুও তোকে ভীষণ ভালোবাসে। দেখবি ভাইয়াও তোকে একটা সময় খুব ভালোবাসবে, শুধু একটু সময় দে, নিজেকে পিছিয়ে নিস না ভাইয়ার থেকে। আর একটু বুঝে শুনে চলিস। আনায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায় চৈত্র। রান্নাঘরে গেল চা বানানোর উদ্দেশ্যে, 2 কাপ চা নিয়ে আনায়ার সাথে আবারও গল্প করতে চলে আসলো। আনায়ার পড়াশোনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। কটেজে এসে সবেমাত্র ড্রয়িং রুমের সোফায় বসে পায়ের জুতা মোজা খুলতে শুরু করেছে মাসুদ। এরই মধ্যে সিঁড়ি বেয়ে নিচতলায় আসলো তোষা। মাসুদের সামনে কোমরে হাত গুজে ভ্রু কুঁচকে দাঁড়াল। কেয়ারটেকার মহিলাটি রান্নাঘরে ছিল। তাকে ডেকে চলে যেতে বলল। মহিলাটি যেতেই চিৎকার চেঁচামেচি শুরু করল তোষা। এই আপনি আমাকে কি পেয়েছেন? হ্যাঁ, গরু বকরি। মাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আমাকে এখানে এনেছেন কোন ধান্দায়? সহ্য হচ্ছে না আর। তোষার কথার কোনো পাত্তাই দিচ্ছে না মাসুদ। চুপচাপ মোজা খুলতে ব্যস্ত।
তোষা সামনের ছোট টেবিল থেকে একটা ফুলদানি তুলে আছড়ে ফেলল। এতেও মাসুদের কোনো প্রতিক্রিয়া হল না। এতে আরও ক্ষিপ্ত হল তোষা। শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে নিল, যেন স্বেচ্ছায় ঝগড়াঝাটি করার পূর্ব প্রস্তুতি। কি এখন আর এক বউয়ে দিন চলছে না? কারণ কি? আপনার কাছে যাই না বলে নতুন নতুন আইটেম পেয়েছেন। কি মনে করেছেন আমি বুঝি না এসব আপনি কেন করছেন? বিজনেসের কথা বলে চট্টগ্রাম, রংপুর, মিরপুর করে বেড়ান, আর এদিকে এসব জায়গায় এসে এক একটা মেয়ে নিয়ে প্রতিদিন রাত কাটান। আর কতগুলো বাচ্চার বাপ হচ্ছেন। হ্যাঁ, স্বভাবের সাথে সাথে চরিত্রও নষ্ট হয়ে গেছে আপনার। এসবের জন্য এখন আমাকে পথ থেকে সরাতে হবে, যাতে শান্তিতে নিজের এসব নোংরা কার্যকলাপ চালিয়ে যেতে পারেন, তাই না? এখন তো আমি পথের কাঁটা হয়ে গেছি। তো কি করবেন আমার সাথে? খুব করবেন। তারপর নিয়ে গিয়ে পেছনের বাগানে মাটি চাপা দিয়ে আসবেন। তবে তাই করুন, মেরে ফেলুন আমাকে। মাসুদ ধীরে সুস্থে জাস্ট টি-শার্টের ওপরের দুটো বোতাম খুলল। তারপর তোষাকে দুই গালে দুটো থাপ্পড় মেরে সোফায় বসিয়ে দিল। দুই হাত দিয়ে সোফার সাথে আটকে ধরল ওকে। তারপর বলল, হ্যাঁ, পরিকল্পনা করেই তোকে এখানে এনেছি আমি। কেন এনেছি জানিস? খুব অবশ্য করব তোকে, তবে আমার 2 নাম্বার বাচ্চার মা বানিয়ে। তোষকের বাচ্চা, তোকে বৌজান বলে ডাকতে ডাকতে তুই আমার জানটাই কেড়ে নিচ্ছিস প্রতিনিয়ত। তোষা চুপসে গেল একদম। তার আগে থেকেই প্ল্যানিং ছিল মাসুদ ফিরলে ওর সাথে ঝগড়াঝাটি বাঁধিয়ে একটা অজুহাত দেখিয়ে এখান থেকে ফিরে যাবে। তবে এখন মাসুদ আরও ক্ষেপে গেছে উল্টো। এখান থেকে ফেরা কি এতটাই সহজ হবে ওর জন্য? তোষাকে কোলে উঠিয়ে নিল মাসুদ। দোতলার রুমে নিয়েই ঠাস করে ফ্লোরের ওপর ফেলে দিল ওকে। ও মাগো, কোমরটা গেল বোধ হয়। এই আপনি কি করলেন এটা? জালিম একটা। জাহান্নামেও জায়গা হবে কিনা সন্দেহ। তোষার কথা শুনে পরনের শার্টটা সম্পূর্ণ খুলে ফেলল মাসুদ। উদাম শরীর ওর, লোমশ বুক স্পষ্ট চোখে পড়ার মতো। তোষা একবার তাকিয়ে চোখ আটকে নিল দুহাত দ্বারা। মাসুদ ওর দিকে ঝুঁকে পড়ে বলল, কি ব্যাপার, এভাবে নতুন দেখছো নাকি আমাকে? চোখ খোলো, ভালোভাবে তোমার হ্যান্ডসাম জামাইকে দেখো। কোন আক্কেলে নিজেকে হ্যান্ডসাম দাবি করেন আপনি? 30 পেরিয়ে গেছে, এক বাচ্চার বাপ হয়েছেন, এখনো নিজেকে হ্যান্ডসাম মনে হয়? মাসুদ বুকে হাত দিয়ে সিনেমার হিরোদের মতো ভাব নিয়ে বলল, তোমার জন্য আমি 80 বছর বয়সেও হ্যান্ডসাম, 20 বাচ্চার বাপ হলেও হ্যান্ডসাম। তোমার জন্য আমি জান দিতেও রাজি বৌজান। কিসের মধ্যে কি? পান্তা ভাতে ঘি। কথা হচ্ছিল আপনার বয়স নিয়ে। সেখানে যান বৌজান কোথা থেকে আসলো? নাক মুখ কুঁচকে কথাটা বলল তোষা। মাসুদ তোষার কাছ ঘেঁষে ফ্লোরে ওর পাশাপাশি বসে পড়ল। ওর এক হাত ধরতে যাবে তখনই ঝটকা মেরে সরিয়ে দিল তোষা। শরীরের জোর প্রয়োগ করে ওর বাহু আঁকড়ে ধরল মাসুদ। চোখে চোখ রাখল স্থিরভাবে। ঠোঁটে ঠোঁট নাড়িয়ে বলল, ডুবছি আমি তোমার চোখের অনন্ত মায়। বুঝিনি কভু সেই মায়াত আমার তরে নয়। তোষা বোধহয় এই এতগুলো বছরের দূরত্বে এই প্রথম মাসুদের চোখের অসহায়ত্ব অনুভব করতে পারল। মাসুদ কিছুটা পিছিয়ে বসেছিল। ওকে শক্ত করে জাপটে জড়িয়ে ধরল তোষা। ঘর্মাক্ত মুখটা মাসুদের ঘাড়ের ওপর ওর খোলা চুল সমেত আছড়ে পড়ল। ডুকরে কেঁদে উঠল তোষা। চোখ নাকের জল মিলেমিশে একাকার। যেন এতদিনের সকল অভিমান এবং অভিযোগের বাঁধ একত্রে ভাঙল। মুহূর্তেই তোষা যেন হয়ে উঠল মাসুদের সেই পুরনো প্রেমিকার রূপ। ভেজানো ঠোঁটজোড়া মাসুদের কানের নরম লতির সাথে মিশিয়ে তোষা ফিসফিস করে বলল, আপনি কেন ভালো হচ্ছেন না মাসুদ? আপনি কি জানেন না আমি খারাপের সঙ্গ দিই না?
আমাদের মাঝে এই দূরত্ব সৃষ্টির অভিযোগ যদি কাউকে দিতে হয় তবে আপনাকেই দেওয়া উচিত। আপনার আচারাচরণ, স্বভাবের কারণে আল্লাহ নারাজ হয়ে আমাদের সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন। আমি কি দোষ করেছিলাম মাসুদ? আব্বু ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিলেন। আম্মা খুব কষ্টে মানুষ করেছেন আমাকে। একটা সময়ে এসে আপনাকে আমার আম্মার পরে দ্বিতীয় ভরসার স্থান হিসেবে নিজের জীবনের অংশ করে নিয়েছিলাম। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে জানেন, আপনার জন্যই আমার মরে যেতে ইচ্ছা করে। মাসুদ একটা কথাও বলছে না। সম্পূর্ণভাবে নিশ্চুপ রয়েছে ও। রোবটের ন্যায় শক্ত হয়ে বসে আছে। শরীর দরদর করে ঘামছে ওর। ওর তীক্ষ্ণ মস্তিষ্ক এত বছরে অন্তত এতটুকুও জানে যে তোষা তার সকল কর্মকাণ্ড সম্পর্কে মোটামুটি অস্পষ্টভাবে অব্যাহত। কিন্তু তার নিকটে ধরা দেয় না। কিন্তু এখন এসব কি বলছে তোষা? যা মাসুদকে ভেতর থেকে সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন করে ফেলছে। তার মতো কঠিন পুরুষের কঠিন মনেও যেন কালবৈশাখীর কালো ঝড় জাগিয়ে তুলছে। আবছা আলোমাখা রুমটাতে এখন দমবন্ধ লাগছে তার। এই নির্জনতায় তোষার ক্ষণে ক্ষণে হেঁচকি তুলে কান্নার আওয়াজ যেন মাসুদের বুকে রক্তক্ষরণের সৃষ্টি করছে। ওর মস্তিষ্কের স্নায়ুকোষগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে। মেরুদণ্ডের হাড়গুলোকেও যেন হাতুড়ি পেটা করে ভেঙে দিচ্ছে। তোষা উঠল না মাসুদের বুক থেকে। সেখানেই পড়ে রইল। মাসুদের উন্মুক্ত কাঁধে ঠোঁটজোড়া দ্বারা ভিজিয়ে দিল। বারবার একই কাজ করতে লাগল সে। এক পর্যায়ে মাসুদের চুলগুলো পেছনে থেকে শক্ত করে আঁকড়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কামড়ে কিঞ্চিত রক্ত বের করে ফেলল মাসুদের বেগুনি রাঙা ঠোঁট থেকে। মাসুদ সিগারেট খায় প্রচুর। সিগারেটের গন্ধ, ধোঁয়া, সংস্পর্শ সবকিছুই মারাত্মক অপছন্দ তোষার। তবে এসব অপছন্দনীয় ব্যাপারগুলো এখন মোটেও ছুঁতে পারছে না ওকে। নিজ জ্ঞানে নিজের মধ্যে নেই তোষা। তাই এমন অস্বাভাবিক আচরণ করছে ও। মাসুদ যেন সম্পূর্ণ অনুভূতিহীন। একটা সময় ক্লান্ত হয়ে মাসুদের কোমরে হাত রেখে ওকে জড়িয়ে ধরল তোষা। ওর বুকে শক্তভাবে রাখল মাথা। ফিসফিসিয়ে বলল, আমি না থাকলে আপনার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অনেক বউ হবে। কিন্তু আমার মতো কেউ হবে না মাসুদ। আমার মতো কেউ আসবে না আপনার জীবনে। একদিন আপনি আফসোস করে বলবেন তুমি কেন আমাকে ছেড়ে চলে। তখন আর কেউ এসে বলবে না এই তো আমি আছি। শত আঘাতেও আমি আপনার সাথেই আছি। তোষা। মাসুদ যখন সম্পূর্ণ অনুভূতিহীন অবস্থায় থাকে তখনই তোষাকে ওর নাম ধরে ডাকে। মাসুদের শ্বাসপ্রশ্বাসের সাথে ওঠানামা করতে থাকা কণ্ঠনালীতে শাহাদাত আঙ্গুলের স্পর্শ দিয়ে ওর কাঁপা কাঁপা কণ্ঠস্বরকে থামিয়ে দিল তোষা। ওর ঠোঁটে দুটো আঙুল রাখল। চোখে চোখ নিক্ষিপ্ত করে পুনরায় বলল, চুপ। কিছু বলার দরকার নেই। কোনো অজুহাতও দিতে হবে না। যদি কোনোদিন ইচ্ছা হয় নিজ মর্জিতে সব খারাপের থেকে দূরে সরে আসবেন। নয়তো আমি কেউ না আপনাকে আপনার ইচ্ছার পথ থেকে সরিয়ে নিয়ে আসার। আমি শুধুমাত্র একটা শরীর যে আপনার শরীরের সাথে সবসময় মিশে থাকতে পারবে, এর থেকে বেশি কিছু না। আমাকে মাফ করো তোষা। আপাতত তোমার কথা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। সবকিছু থেকে একটা নির্দিষ্ট সময়ের আগে আমি সরে আসতে পারবো না কোনোভাবেই। না হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। তোষা কোনো কথা বলে না। বোবা হয়ে আছে যেন। মাসুদের গাল ছুঁয়ে দেয় ও। হালকা খোঁচা খোঁচা দাড়ি ওর গালে। তাতে কিছু আবার কাঁচা পাকা। চুলগুলো সামনের দিক থেকে বেশ ভালোই বড়। কপাল ছাড়িয়ে প্রায় চোখের ওপর এসে পড়ে। পুরুষালী বুকে তুলনামূলক অতিরিক্ত লোম। মাসুদের গালে দুই হাত রাখে তোষা। মাসুদের হাত ওর কোমর গলিয়ে পিঠের কাছাকাছি। তোষা মাসুদের নাকে নাক ঘষতে থাকে। হাত দুটো চিবুক ছাড়িয়ে ঘাড় জড়িয়ে ধরে। তোষা অস্ফুট স্বরে বলে,
তো মাসুদ শেরনিয়াবাদ তুলনার পাপা, আপনি আর কয়টা বিয়েশাদী করার চিন্তাভাবনা করছেন বলুন তো? একটা বিয়ে করে যে মহা মুসিবতে পড়েছি, তাতে মনে হয় না আরও বিয়ে করার শখ জাগবে। হেসে কথাটা বলে মাসুদ। ওর কথা শুনে তোষাও ষোড়শী কিশোরীদের মতো খিলখিল করে হাসে। তোষা ওর মাসুদের গালে হাত রেখে বলে, আপনাকে একটু জড়িয়ে ধরে থাকব। মাসুদ সায় জানায়। তোষা ওকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে। অতঃপর দুই মেরুর বাসিন্দারা আবারও যেন তাদের পুরাতন সেই প্রেমে বিভোর হয়। রাতে ব্যাগ প্যাকিং করে রাখছে আনায়া। চিত্রনের ঘরে ওর সব জিনিসপত্র ছিল। ব্যাগ গুছিয়ে রাখার পরে বিছানার অপর পাশে শুয়ে ফোন চালাতে থাকা চিত্রনের দিকে লক্ষ্য করল ও। চিত্রন একচিত্তে ফোনে মগ্ন। আনায়া হালকা করে কেশে চিত্রনকে উদ্দেশ্য করে বলল, আমরা আগামীকাল বাড়ি চলে যাচ্ছি। আবার কবে আসব তা ঠিক নেই। আনায়ার কথা কানে আসতেই ফোন রেখে চিত্রন বলল, ঠিক নেই মানে? তুই না পরীক্ষার পরে এ বাড়িতে পার্মানেন্টলি চলে আসবি? হু। বিছানার কোণ ঘেঁষে বসে জবাব দিল আনায়া। ভীষণ উদাস লাগছে ওর। আবারও সেই বাড়িতে ফিরতে হচ্ছে, যেখানে তার আম্মা প্রতিমুহূর্তে তার পড়াশোনা নিয়ে খোঁটা ও বাধা দেয়। প্রতিমুহূর্তে মানসিক অশান্তিতে ভোগে সে। দৃশ্যগুলো কল্পনা করতেই ওর চোখের কোল ভিজে উঠল, তবে চিত্রন তা খেয়াল করল না। বিয়ের পরেও আনায়া আর চিত্রনের সম্পর্কের সমীকরণ একটুও বদলায়নি। তবে তাদের মধ্যে কথাবার্তা একটু বেড়েছে। চিত্রন সহসা বলে উঠল, আনায়া, আমার মাথা যন্ত্রণা করছে অনেক। এপাশে এসে একটু চুলগুলো টেনে দে তো। তোকে 10 টাকা দেব তাহলে। আনায়া নাক সিটকাল। ভ্রু কুঁচকে বলল, আমার তো ঠেকা পড়েছে যে আপনার চুল টেনে দিই। আর আপনার 10 টাকা আপনিই রাখেন। আমার কাছে 10 টাকার অনেকগুলো নোট আছে। আনায়া বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। হাঁটা দেবে তখনই ওর হাতে হেঁচকা টান পড়ল। চিত্রন ওর হাত টেনে ধরেছে। এ বউ, এদিকে এসে মাথা টিপে দে তোর স্বামীর। আয়। হেঁচকা টানে ওকে বিছানার ওপর আধশোয়া করে ফেলল চিত্রন। ঠোঁটের কোণে মুচকি হাসি ওর। আনায়ার কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে বলে, এবার কোথায় যাবি? বউ হোস না আমার। এবার বউয়ের কর্তব্য পালন কর, আর আমিও স্বামীর দায়িত্ব অনুযায়ী বকশিশ হিসেবে 10 টাকা দেব। আনায়া মুখ বেজার করে চিত্রনের মাথা টিপে দিতে শুরু করে ও চুলগুলো আলতোভাবে টেনে দেয়। গোটা রাতটাই এভাবে পেরিয়ে গেল। ভোরবেলা ঘুম থেকে উঠে আনায়া খেয়াল করে তার কোলের ওপর মাথা রেখে চিত্রন ঘুমিয়ে গেছে। ওর হাতের কাছে আলতোভাবে ফোনটা পড়ে আছে। আনায়া নিজেকে আবিষ্কার করে বিছানায় বালিশে হেলান দিয়ে আধশোয়া অবস্থায়। ওর হাত দুটো চিত্রনের মাথায়। আনায়ারা ভোরের দিকেই চলে গেছে। যাওয়ার আগে সবাই অবশ্য চিত্রনের সাথে আলাদাভাবে কিছুক্ষণ কথা বলে নিতে বলেছিল ওকে, তবে আনায়া সম্পূর্ণ এড়িয়ে গেছে। আনায়ারা চলে যাওয়ার পরে তুহিন খন্দকার স্কুলে চলে গেলেন। চিত্রনের আজ ইন্টারভিউ আছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির অফিসে। ও বেরিয়ে গেল বাড়ি থেকে। শেষমেশ চৈত্রও ভাবল বাড়িতে থেকে শুধু শুধু সময় নষ্ট। ভার্সিটির অনেকগুলো ক্লাস মিস হয়েছে, তার থেকে বরং আজ ভার্সিটিতে যাবে। চৈত্র সুধাকে ফোন করল। তবে সুধা জানালো ও আজ ভার্সিটিতে যাবে না, এজন্য একাই ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ও। চৈত্র বাড়ি থেকে বের হতেই ওদের বাড়ির সামনের রাস্তায় দক্ষিণ কোণে কিছুটা দূরত্বে অবস্থান করা চায়ের দোকানে বসে থাকা একটা অপরিচিত লোক ওকে ফলো করল। পরপরই লোকটা কাউকে ফোন করে কিছু একটা বলল। বাড়ি থেকে কিছুটা সামনে এগিয়ে এসেও সিএনজি কিংবা রিকশা পেল না চৈত্র। প্রায় 10-12 মিনিট হয়ে গেছে। এরপর একটা সিএনজি পাওয়া গেল, তাও জনমানবহীন। চৈত্র কখনো একা সিএনজিতে যায় না, যেহেতু ভার্সিটিতে যাওয়ার অর্ধেকের বেশি রাস্তাই বেশ নির্জন। তবে আজ দেরি হওয়ায় উঠেই পড়ল। রিভারের চেহারা সুর্ত, আচরণ খারাপ মনে হলো না ওর।
সিএনজি কয়েকটা চায়ের দোকান ছাড়িয়ে একটা নির্জন রাস্তায় আসতেই থেমে গেল। কোথা থেকে যেন হঠাৎ দুটো বাইক এসে বাধাস্বরূপ দাঁড়িয়ে গেছে সিএনজিটার সামনে। ড্রাইভার হতচকিত হল। বাইক থেকে দুজন কালো চোখমুখ ঢাকা মাস্ক পরিহিত ছেলে এসে ড্রাইভারকে আটকে দিল। অপরদিকে তার মিনিট কিছু সেকেন্ড বাদেই একটা মাইক্রোবাস সিএনজির ডান পাশে এসে থামল, যেদিকটায় চৈত্র বসে ছিল। মাইক্রোবাস থেকে বের হয়ে আসা ব্যক্তিকে দেখে ভীষণভাবে চমকে উঠল চৈত্র। কালো টি শার্ট আর সাদা চেক দেওয়া লুঙ্গি পরিহিত দুর্জয় সেরনিয়াবাদ। আজ ওর গেটআপ সম্পূর্ণ ভিন্ন, যেন শহুরে কোনো গুন্ডা মাস্তান। চৈত্র ঘাবড়ে গেল। ওর চালু মস্তিষ্ক বুঝতে সময় নিল না যে কিছুক্ষণ বাদেই কি হতে পারে। ড্রাইভার বেচারা কালো মাস্কপরা ছেলে দুটোর কবজায়। দুর্ভাগ্যবশত এই মিনিট চারেকের মধ্যে একটা গাড়িও এই রাস্তা দিয়ে যায়নি। দুর্জয় এগিয়ে এসে চৈত্রের হাত চেপে ধরল। চৈত্র ছটফট করতে লাগল নিজেকে ওর কবল থেকে ছাড়ানোর জন্য। দুর্জয় ওকে জোর করে মাইক্রোবাস উঠিয়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে তীক্ষ্ণ ধারালো কণ্ঠস্বরে বলল, ইয়োর টাইম ইজ নাও কাউন্টিং ডাউন ঝাড়সি কি রানী। চলবে। গল্প ঈগল সন্ধি। তৃতীয় পর্ব। লেখনীতে ঝিলিক মল্লিক।